আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের আরেকটা নতুন যাত্রা বলতে গেলে শুরু হচ্ছে। আহ, আশা করব তোমরা সবাই আমার সাথে খুব দ্রুত জয়েন করবে এবং খুব চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে। আমরা আজকে ম্যানেজমেন্টের প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সো আশা করব তোমরা খুব দ্রুত আমার সাথে জয়েন করবা। আমি আবারও বলতেছি, আমাদের শেষ সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলতে গেলে এটা আমাদের একদম লাস্ট যেই চেষ্টা, সেই চেষ্টাটা আমাদের চালিয়ে যেতে হবে। যারা শেষ পর্যন্ত লেগে থাকবে, চেষ্টা করে যাবে, আমি আবার বলছি, তাদের জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো আমার সাথে অনেকেই জয়েন করা শুরু করছে। আমি আশা করবো খুব দ্রুত আমার সাথে বাকিরাও জয়েন করবো, আমরা একসাথে মিলে ক্লাসটা করবো। আমাদের জন্য বরাবর মতোই বলে আসতে এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। শেষ সময়ে চেষ্টা করব, আমি আবার বলছি, আমি চেষ্টা করব তোমাদের জন্য বেসিক থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শেষ করতে। কারণ আমরা জানি ম্যানেজমেন্ট গুচ্ছতে 35 নাম্বার ম্যানেজমেন্ট, যেখানে 18 থেকে 19টা ভালো বিশ্ববিদ্যালয় আছে, সেখানে ম্যানেজমেন্ট 35 নাম্বার এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। এবং আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় 25 নাম্বার, আমরা জানি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে 30 নাম্বারের মতো ম্যানেজমেন্ট। এছাড়াও 7 কলেজ থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সামনে তোমাদের ম্যানেজমেন্ট সাবজেক্টটি আছে। সো তোমরা যারা আছো আমার সাথে, আমরা তোমাদেরকে শেষ পর্যন্ত পাবো ইনশাল্লাহ। এবং আমার এটা বিশ্বাস, তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসগুলো করবে, আমার এটা বিশ্বাস, আমি আবারও বলছি, তারা ম্যানেজমেন্টে পুরো বাংলাদেশে সবার চেয়ে বেশি নাম্বার পাবে, সেটা আমি নিশ্চিত দিয়ে বলতে পারবো। যারা প্রতিটা ক্লাস করবে এবং যারা প্রতিটা কথা আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যারা শুনবে, তারা তারা আমি এটাও বলতেছি, তারা এটাও সম্ভব হইতে পারে 35-35 পেতে পারো। তবে তোমাদেরকে অনুরোধ থাকবে যে ক্লাসগুলো ঠিকভাবে করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে, অহেতুক কমেন্ট করা যাবে না, মনোযোগী থাকতে হবে, সারা কিছু তোমরা পাবে। সো আমরা আশা করবো বাকিদের একটু মেনশন করে দাও, যাতে একসাথে মিলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমাদের এই ক্লাসগুলো মূলত প্ল্যানিং থাকবে আমাদের গুচ্ছ ভিত্তিক, তারপর রাজশাহী ভিত্তিক, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ যেখানে তোমাদের পরীক্ষা আছে, ওই পরীক্ষাগুলোতে ম্যানেজমেন্ট প্রশ্ন যেভাবে আসতে পারে ইনশাআল্লাহ আমরা ঠিক সেভাবে আলোচনা করবো। আমরা একদম বেসিক থেকে শুরু করার চেষ্টা করবো, যাতে করে তোমরা একদম সর্বোচ্চ প্রস্তুতিটা তোমরা নিতে পারো। একদম বেসিক থেকে শুরু করবে ইনশাল্লাহ, যাতে আমি আবারও বলছি, তোমাদের যাতে আর কোনো প্রকার ঘাটতি না থাকে ম্যানেজমেন্ট, আর তোমরা যাতে বলতে না পারো যে ম্যানেজমেন্ট আমার কোনো ঘাটতি আছে। তো আমার বিশ্বাস, তোমরা যারা আমার এই জার্নিতে, আমরা একটানা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা একটানা ক্লাস নিব, প্রতিদিন 6টা 45 থেকে আমরা ক্লাস শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা ইফতারটা করে আমরা নামাজটা শেষ করে আমরা ক্লাসে আমরা মনোযোগী হবো ইনশাল্লাহ। প্রতিটা ক্লাসে আমি চেষ্টা করবো একটা তোমাদের ম্যানেজমেন্টটাকে খুব ভালোভাবে শেষ করার জন্য। সো এই ক্ষেত্রে তোমাদের সহযোগিতা দরকার। আমি আবার বুঝছি, তোমাদের রেসপন্সটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা ক্লাসে মনোযোগী থাকতে হবে। আমি যখন কোয়েশ্চেন করবো তখন তোমরা আনসার দিবা, অহেতুক কমেন্ট করবে না, মনোযোগী থাকবা। আলাদা করে নোট করার দরকার নেই, যদি নোট করতে চাও তাহলে পরে নোট করবা। তুমি আবারও বলছি, ক্লাসে মনোযোগ দিয়ে আমি কি বলতেছি সেটা বুঝার চেষ্টা করবা, একটু চিন্তা করে করে চেষ্টা করবা, যে কারণে তুমি আর ভুলতে পারবা না ইনশাল্লাহ। আমাদের সাথে অনেকেই জয়েন করছে, আমরা ক্লাসটা শুরু করে দিব। সো সবার মনোযোগটা বেশি দরকার। আমি আবার বলছি, যারা মনোযোগী থাকবে ইনশাল্লাহ তারা সামনে বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বোচ্চ ম্যানেজমেন্টের নাম্বার পাবে, সেটা আমার বিশ্বাস। যারা ক্লাসগুলো ঠিকভাবে করবে ইনশাল্লাহ সেটা তোমরা পারবা ইনশাল্লাহ। অনেকে আমাকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই ভালো আছো। সবাই আবার বলছি, নতুন নতুন উদ্যমে নতুন চেষ্টা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ পারবো আমরা। ঠিক আছে, তবে স্বপ্ন বড় রাখতে হবে। কেন? স্বপ্ন যত বেশি বড় হয়, সাকসেসটা কিন্তু ঠিক তত বেশি বড় হয়। আমাদের স্বপ্নটা বড় রাখতে, আমরা আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে, ইনশাল্লাহ খুব দ্রুত আমি বাকিদেরকেও পেয়ে যাবো। ঠিক আছে, স্বপ্ন বড় থাকতে হবে, সাকসেসটা বড় হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাসটুকু নিয়ে আসার চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা শুরু থেকে শুরু করবো ম্যানেজমেন্ট। সো সবার মনোযোগ দরকার। আমরা দেখছি আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে, ইনশাল্লাহ বাকিরও জয়েন করবে। আবার বলছি, মনোযোগ দরকার। গুচ্ছ থেকে শুরু করে রাজশাহী অন্যান্য যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, আমি আবার বলছি, যারা ক্লাসগুলো ঠিকভাবে করবে তারা সবচেয়ে বেশি নাম্বার পাবে পরীক্ষায়। ইভেন এমনকি 35-35 পাওয়া সম্ভব হইতে পারে, যদি ক্লাসগুলো, যে একটানা যে ক্লাসগুলো নিব 7টা থেকে 8টা বা 10-10টা পর্যন্ত যে ক্লাসগুলো নিব, ক্লাসগুলো তোমাদের মনোযোগ দরকার। এবং আমি যখন প্রশ্ন করবো তখন উত্তর দিবে, অহেতুক কমেন্ট করবে না ক্লাসে। এটা অনেকের মনোযোগ নষ্ট করে, তোমার নিজেরও ক্ষতি হবে। সো মনোযোগ থাকাটা বেশি ইম্পর্টেন্ট। আর যারা মনোযোগী থাকবে, আমার বিশ্বাস তারা 100% বুঝবা। আমরা শুরু থেকে শুরু করি। আমরা জানি ব্যবসা, যেটাকে আমরা ইংলিশে কি বলি, বিজনেস বলি। আমরা জানি বিজনেস শব্দ কোন শব্দ থেকে, আমরা সবাই জানি বিজনেস শব্দটি আসছে বাইসিং বিজনেস বা বিজনেস থেকে। তাহলে বিজনেস শব্দটি কোন শব্দ থেকে আসছে? আমরা দেখতেছি বাইসিং বিজনেস এবং বিজনেস থেকে বিজনেস শব্দটি আসছে। ঠিক আছে, তাহলে বিজনেস শব্দটি কোন শব্দ আসছে? বাইসিং বিজনেস এবং বিজনেস থেকে। আর বিজনেস এর অর্থ কি? আমরা জানি বিং বিজি ইন এনি ওয়ার্ক, যে কোনো কাজে ব্যস্ত থাকা। তবে ব্যবসায়ের ক্ষেত্রে আমরা কি জানি? ব্যবসার উদ্দেশ্য হচ্ছে কি? মুনাফা অর্জন। আমরা জানি ব্যবসার প্রধান উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য
এটা অনেকভাবে আসে পরীক্ষায়। প্রধান উদ্দেশ্য আছে, মুখ্য উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, ঠিক আছে। আমরা জানি মুনাফা অর্জন, মুনাফা অর্জন। আর এটা হচ্ছে আমরা জানি স্বল্প, যদি আমরা যদি বলি এটা মেয়াদের ক্ষেত্রে বলি, এটাকে আমরা বলি স্বল্প মেয়াদী উদ্দেশ্য। আর দীর্ঘমেয়াদী উদ্দেশ্য বলা হয় সম্পদ সর্বাধিকরণ, যেটা আমরা ফাইন্যান্সের প্রথম অধ্যায়ে আমরা অলরেডি সবাই পড়ছি। তাহলে মুনাফা অর্জন একটা কি স্বল্প মেয়াদী উদ্দেশ্য। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল প্রকার বৈধ অর্থনৈতিক কার্যক্রমকে ব্যবসা বলে। তার মানে আমাকে বুঝতে হবে ব্যবসা যে কাজটা করছে সেটা অবশ্যই কি হইতে হবে, বৈধ হইতে হবে। অবশ্যই কি হইতে হবে, বৈধ হইতে, না হলে সেটা ব্যবসায়ের মধ্যে পড়বে না। অবৈধ কোনো কিছু ব্যবসার মধ্যে হবে না, পরীক্ষা আসতে পারে এভাবে। আমরা মনে রাখবো যে অবশ্যই কি হইতে হবে, বৈধ হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, ব্যবসার সমীকরণটাকে এটা নিয়ে আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করবো, তবে আমি একটু বলে দিচ্ছি সমীকরণটা কি। সামেশন আই প্লাস টি প্লাস এটি, সামেশন আই প্লাস টি প্লাস এটি। আই মানে আমরা জানি ইন্ডাস্ট্রি, শিল্পের সকল কাজের সমষ্টি। সামেশন টি বলতে ট্রেড বা বিনিময়, ট্রেড বা বিনিময়, এটাকে আমরা অন্য নামে ক্রয় বিক্রয় বলতে পারি। এবং বিনিময় সহায়ক কার্যাবলী, এটি মানে কি বিনিময় সহায়ক কার্যাবলী, অর্থাৎ এড টু ট্রেড বা অক্সিলারিজ টু ট্রেড। এই সমীকরণটা নিয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে, বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, সমীকরণটা আমরা মনে রাখবো সামেশন আই প্লাস টি প্লাস এটি। আচ্ছা, আর আমরা যদি এইটা বাদ দিই, ঠিক আছে, আমরা যদি বলি কমার্সের সমীকরণটা কি, তাহলে এখানে কি হবে, শিল্পটা বাদ যাবে। টি সমান কি, কমার্স বলতে কি বুঝি আমরা, বাণিজ্য। বাণিজ্যের সমীকরণটা কি, সামেশন টি প্লাস সামেশন এটি। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সামেশন টি প্লাস সামেশন এটি, এটা হচ্ছে বাণিজ্যের সমীকরণ, বাণিজ্যের সমীকরণ। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকে জয়েন করছে। আমি আবার বলছি, তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা দয়া করে যে একটানা ক্লাস নেব, ক্লাসগুলো করবো। আমি বলছি যারা ক্লাসে মনোযোগী থাকবে, আমার সাথে মুখে মুখে বলার চেষ্টা করবো, তোমরা যারা তারা ম্যানেজমেন্টে সবচেয়ে বেশি ভালো করবে, তাদের বাসায় তোমার বেশি আর কষ্ট করতে হবে না। কারণ আমার সাথে তোমার, তুমি মুখে মুখে বলতেছো, আমার সাথে তোমার শেষ, ক্লাসে তোমার পড়া শেষ, তুমি এটা ফিল করতে পারবে। যারা মনে করো যে আমরা রাফি ভাইয়ের সাথে সাথে মুখে মুখে শেষ করবো, আমি বলছি তারা সবচেয়ে বেশি ভালো করবে পরীক্ষায়, সবচেয়ে বেশি বুঝতে পারবে, এবং তারা সবচেয়ে বেশি কম সময়ে ক্লাসে পড়াটা শেষ করবে। তো আমার অনুরোধ থাকবে, মনোযোগী থাকতে হবে, আমার সাথে মুখোমুখি শেষ করতে হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমি আবার বলছি, যারা ক্লাস করবে তারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি নাম্বার পাবে ইনশাল্লাহ, সেটা আমার বিশ্বাস, ঠিক আছে ইনশাল্লাহ। ব্যবসা হচ্ছে একটি সমাজ বিজ্ঞানের শাখা, এটাকে সমাজ বিজ্ঞানের একটি শাখা বলা হয়। ব্যবসায় উৎপত্তির মূল কারণ কি ছিল, মানুষের অভাব। আমি একদম বেসিক থেকে বলাচ্ছি, মানুষের উৎপত্তির মূল কারণটা কি ছিল, মানুষের অভাব। আচ্ছা, তাহলে ব্যবসায়ের উৎপত্তির মূল কারণটা কি, আমরা জানি মূল কারণ হচ্ছে কি, মানুষের অভাব, আমরা সেটা মনে রাখবো। আর ব্যবসায় সৃষ্টি হয় কোত্থেকে, আমরা জানি আর্থিক লেনদেন থেকে। ব্যবসার সৃষ্টি হয় কোত্থেকে, আর্থিক লেনদেন থেকে। যদি ক্রয় বিক্রয় না হয়, আর্থিক লেনদেন না হয়, সেটা কি হবে না, ব্যবসা হবে না। তাহলে ব্যবসা উৎপত্তির মূল কারণ হচ্ছে মানুষের অভাব, আর ব্যবসা সৃষ্টি হয় মূলত কোত্থেকে, আর্থিক লেনদেন থেকে। আমি আবার বলছি, আমার সাথে একটু মনোযোগী থাকবা, মুখে মুখে পড়বা, ক্লাসের পড়া শেষ, একদম 100% শেষ। তাহলে ব্যবসায় সৃষ্টি হয় আর্থিক লেনদেন থেকে, সেটা আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর যদি আমরা যাই, আচ্ছা, ব্যবসার সংজ্ঞাটা কি, আমরা জানি, সবাই জানি, ব্যবসা হচ্ছে কি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল প্রকার বৈধ অর্থনৈতিক কার্যক্রমকে কি বলে, ব্যবসা বলে। আচ্ছা, এবার দেখো, ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি, মানব সম্পদ। পরীক্ষায় আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি, আমরা উত্তর দিব মানব সম্পদকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি, আমরা উত্তর কি দিব, মানব সম্পদকে। ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি, মানব সম্পদ। একটু একটু লাইন থাকো তোমরা। এই ফোল্ডারটা কই, দেখো ফোল্ডারটা কই। আচ্ছা, আমরা কি বলছি, ব্যবসায়ের প্রধান সম্পদ কি, আমরা যে ব্যবসায়ের প্রধান সম্পদ হচ্ছে মানব সম্পদ। তোমরা একটু অপেক্ষা করো, আমি আবার আসতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো, ব্যবসায়ের প্রধান সম্পদ কি, আমাদের ব্যবসার প্রধান সম্পদ হচ্ছে মানব সম্পদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি, মানব সম্পদ। আচ্ছা, আর ব্যবসায় জীবন শক্তি বলা হয় কোনটিকে, জীবন শক্তি বলে আমরা বলবো অর্থ বা মূলধনকে। ব্যবসায় জীবন শক্তি বলে আমরা কি বলবো, অর্থ বা মূলধনকে। আর ব্যবসায় লক্ষ্যটা কি, বস্তুগত এবং অবস্তুগত অভাব পূরণ করা। আমরা জানি ব্যবসা প্রধানত কোন ধরনের অভাব পূরণ করে, বস্তুগত বা অবস্তুগত অভাব পূরণ করে। আর আমরা জানি ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্যটা কি, ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ সৃষ্টি করা। ব্যবসার প্রধান বৈশিষ্ট্য কি, উপযোগ। উপযোগ মানে কি, অভাব পূরণের ক্ষমতা। উপযোগ মানে কি, অভাব পূরণের ক্ষমতা। তাহলে ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে
উপযোগ সৃষ্টি করা, অভাব পূরণ করা, ঠিক আছে। আর আর ব্যবসা আসলে প্রধানত কোন ধরনের অভাব পূরণ করে? আমরা বলবো ব্যবসা বস্তুগত এবং অবস্তুগত অভাব পূরণ করে। আমরা যেগুলো দেখতেছি, যেগুলো খাচ্ছি, এগুলো হচ্ছে কি বস্তুগত। আর আর ডাক্তার, ইঞ্জিনিয়ার যে অর্থাৎ সেবা হচ্ছে কি অবস্তুগত। সেবা হচ্ছে, পণ্য হচ্ছে বস্তুগত আর সেবা হচ্ছে অবস্তুগত। তাহলে আমরা মনে রাখবো পণ্য হচ্ছে কি বস্তুগত আর সেবা হচ্ছে কি অবস্তুগত, ঠিক আছে। তাহলে ব্যবসার লক্ষ্য হচ্ছে কি বস্তুগত এবং অবস্তুগত অভাব পূরণ করা। তাহলে বস্তুগত হচ্ছে কি পণ্য, আর অবস্তুগত বলতে আমরা কি বলতেছি সেবা। অবস্তুগত বলতে আমরা কি বলতেছি সেবা। তাহলে ব্যবসার লক্ষ্য হচ্ছে বস্তুগত এবং অবস্তুগত অভাব পূরণ করা। প্রধান উদ্দেশ্য আমরা সবাই জানি, মুনাফা অর্জন প্রধান উদ্দেশ্য। এটাকে বলা পরীক্ষা আসে, এটাকে প্রধান উদ্দেশ্য আসে, মূল উদ্দেশ্য আছে, মৌলিক উদ্দেশ্য আসে, মুখ্য উদ্দেশ্য আসে। আমরা উত্তর দিব মুনাফা অর্জন করা, মুনাফা অর্জন করা। এরপর আমরা দেখি ব্যবসা আওতা। দেখো আওতার মধ্যে অক্ষর কয়টি? তিনটি। আওতার মধ্যে অক্ষর কয়টি? তিনটি। আওতা বা পরিধির মধ্যে অক্ষর তিনটি। আমরা উত্তর দিব আওতা কয়টি? তিনটি। আওতা কয়টি? তিনটি। তাহলে পরীক্ষায় আসবে আওতার মধ্যে অক্ষর তিনটি। আমরা উত্তর দিব আওতা হচ্ছে তিনটি। কি কি? শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। তাহলে ব্যবসার আওতা কয়টি? তিনটি। শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? আমরা মনে রাখবো ব্যবসার আওতা হচ্ছে অক্ষর হচ্ছে তিনটি, আর ব্যবসার আওতা হচ্ছে কয়টি? তিনটি। কি কি? শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। আমরা জানি ব্যবসায়ের অন্যতম প্রধান শাখা হচ্ছে শিল্প। শিল্প বলতে শিল্পকে কি বলা হয়? উৎপাদনের বাহন বলা হয়। ব্যবসায়ের প্রধান শাখা কি? আমরা বলবো ব্যবসায়ের প্রধান শাখা হচ্ছে শিল্প। শিল্পকে কি বলা হয়? উৎপাদনের বাহন বলা হয়। শিল্পকে কি বলা হয়? উৎপাদনের বাহন বলা হয়। শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? রূপগত উপযোগ সৃষ্টি করে। তাহলে আমরা জানি শিল্প অথবা উৎপাদন ব্যবসায়ে রূপগত উপযোগ সৃষ্টি করে। শিল্প বলতে আমরা যদি বলি প্রকৃতি প্রদত্ত সম্পদকে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকে শিল্প বলে। প্রকৃতি প্রদত্ত সম্পদকে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকে কি বলে? শিল্প বলে। উৎপাদনের বাহন বলা হয়। শিল্প বা উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে, রূপগত উপযোগ সৃষ্টি করে। আচ্ছা, ব্যবসার অন্যতম প্রধান কাজ কি? উৎপাদন। প্রধান কাজ কি? উৎপাদন। অন্যতম ব্যবসার প্রধান উপাদান কোনটি? পণ্য বা সেবা। অন্যতম প্রধান উপাদান কোনটি? পণ্য বা সেবা। আমি আবার বলছি, আমি তোমাদেরকে একদম বেসিক থেকে শেষ করব, এবং আমার বিশ্বাস যারা এই একটানা যে ক্লাসগুলো নিব তোমাদেরকে, আমার বিশ্বাস যারা ক্লাসগুলো করবে, আমি আবারও বলছি, তারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো করবে ইনশাল্লাহ। ইভেন কি 35-35 পাওয়া সম্ভব হইতে পারে যদি আমি যেভাবে বলি তোমরা সেভাবে করো, এবং ক্লাসগুলো মনোযোগ সহকার করো, এবং আমার সাথে মুখে মুখে বলে যাও, তোমরা সবচেয়ে বেশি ভালো করবে ইনশাল্লাহ। আমাকে বলো তো এতটুকু পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার কিনা? যতটুকু আলোচনা করছি সবার একদম 100% ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানো। যতটুকু আলোচনা করছি সবাই একটু কমেন্টে জানো। আমি যখন বলবো তখন কমেন্ট করবো, হয়তো কমেন্ট করার দরকার নেই। এতটুকু পর্যন্ত 100% সবার ক্লিয়ার কিনা বলো, একদম সবাই 100% ক্লিয়ার কিনা। ব্যবসায়ের লক্ষ্য কি বলছে? বস্তুগত এবং অবস্তুগত অভাব পূরণ করা, ঠিক আছে। উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। আওতা, ব্যবসা আওতা হচ্ছে তিনটি, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। আমরা জানি ব্যবসার উদ্দেশ্য হচ্ছে স্বল্পমেয়াদী উদ্দেশ্য বলা হয়, আর দীর্ঘমেয়াদী উদ্দেশ্য বলা হয় সম্পদ সর্বাধিকরণকে। সম্পদ সর্বাধিকরণকে। অন্যতম প্রধান কাজ কি? উৎপাদন। আমাকে সেটা মনে রাখতে হবে। অন্যতম প্রধান কাজ হচ্ছে কি? উৎপাদন। প্রধান উপাদান কোনটি? পণ্য বা সেবা। প্রধান উপাদান কোনটি? পণ্য বা সেবা। মাশাআল্লাহ, সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আর আওতা কয়টি বলছি আমরা? আওতার মধ্যে অক্ষর তিনটি, আওতা হচ্ছে তিনটি। শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। আমি চেষ্টা করবো তোমাদেরকে একদম বেসিক থেকে শেষ করার চেষ্টা করবো। সবাই মনোযোগী থাকবা, আমার সাথে একসাথে শেষ করবা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য দেখো, একটু আগে বলছিলাম প্রধান বৈশিষ্ট্য কি? উপযোগ সৃষ্টি করা। উপযোগ সৃষ্টি করা। আমরা জানি উপযোগ মানে কি? অভাব পূরণের ক্ষমতা। আমরা সংক্ষেপে মনে রাখবো, আমাদের ডিটেলস মনে রাখার দরকার নেই। উপযোগ মানে হচ্ছে কি? অভাব পূরণের ক্ষমতা। অভাব পূরণের ক্ষমতা। তাহলে ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? উপযোগ সৃষ্টি করা। আর উপযোগ মানে কি? আমরা জানি উপযোগ মানে হচ্ছে কি? অভাব পূরণের ক্ষমতা। কোন পণ্যের যে অভাব পূরণের ক্ষমতা তাকে বলা হচ্ছে কি? তাই হচ্ছে কি? উপযোগ। তাহলে একটু দেখো, আমরা যদি কোনো ব্যবসার প্রধান বৈশিষ্ট্য উপযোগ কেন? আমরা যদি কোনো একটা পণ্য তৈরি করি, সেটা যদি মানুষের অভাব পূরণ না করে, তাহলে সেটা কি ব্যবসা হবে? কখনোই হবে না। কোনো একটা পণ্য তৈরি করছে আমি, সেটা মানুষের যদি অভাব পূরণ না করে, কোনো কাজে না লাগে, তাহলে সেটা কখনোই কি হবে না? সেটা কখনোই কি অভাব পূরণ না করে, সেটা কখনোই কি হবে না? ব্যবসা হবে না। সেটা কখনোই ব্যবসা হবে না যদি অভাব পূরণ না করে। তার তার যার কারণে ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? উপযোগ সৃষ্টি করা বা অভাব পূরণ করা। অভাব পূরণ করা, ঠিক আছে। এটা মনে রাখবা। এটা হয় পণ্য হবে, না হয় সেবা হবে। ব্যবসার প্রধান শাখা কি? শিল্প। আমরা বলছি শিল্পকে উৎপাদনের বাহন বলে। এটি রূপগত উপযোগ সৃষ্টি করে। এটি শিল্প বা উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে, আমরা সেটা মনে রাখবো। সবচেয়ে প্রধান শাখা আসলে আমরা উত্তর দিব শিল্প। আর সবচেয়ে সংক্ষিপ্ত শাখা আসলে আমরা দিব কি? বিনিময় বা ট্রেড, অথবা ক্রয় বিক্রয়, অথবা কি বলছি? ক্রয় বিক্রয়। আমরা বিনিময়কে কি বলতে পারি সংক্ষেপে? ক্রয় বিক্রয় বলতে পারি। কারণ ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্য দ্রব্য
একজনের নিকট থেকে আরেকজনের নিকট হস্তান্তর করাকে বিনিময় বলে। তাহলে ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যদ্রব্য এক ব্যক্তির নিকট থেকে অন্য ব্যক্তির নিকট স্থানান্তর করাকে বিনিময় বলে। এটাই তো বিনিময়। এটা তো মুখস্থ করার দরকার না, আমি তোমাদেরকে আগেও বলছি। আসলে আমাদের আমরা মুখস্থ করে, এটাই হচ্ছে ভুল জিনিস। ম্যানেজমেন্ট কখনোই মুখস্থ করতে হয় না। আমি সবসময় বলেছি ম্যানেজমেন্ট বুঝতে হয়, ঠিক আছে? ম্যানেজমেন্ট বুঝতে, ম্যানেজমেন্টটাকে ফিল করে বুঝতে হয়, তখন তুমি সবসময় পারবা, ঠিক আছে? তার মানে আমরা কি বলতেছি এখানে? আমরা বলতেছি সবচেয়ে সংক্ষিপ্ত শব্দ হচ্ছে বিনিময়। বিনিময় বলতে আমরা কি বুঝি? ক্রয় বিক্রয়। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানা স্থানান্তর করাকে কি বলে? বিনিময় বলে। আর আমরা জানি এটি মালিকানাগত উপযোগ সৃষ্টি করে, বা সত্যগত উপযোগ সৃষ্টি করে, বা ব্যক্তিগত উপযোগ সৃষ্টি করে। তাহলে পরীক্ষায় যদি আসে বিনিময় বা ট্রেড অথবা ক্রয় অথবা বিক্রয় অথবা ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, আমরা উত্তর দিব সত্যগত, ব্যক্তিগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি করে। সো আশা করবো ক্লিয়ার। আমার সাথে একটু মনোযোগ দিবে, ইনশাল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে, পড়া সব ক্লাসে শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে উপযোগ বলতে কি বুঝলো? আমরা দেখতে ব্যবসায় মোট উপযোগ সৃষ্টি করে কয়টি? 7 ধরনের। তার মধ্যে শিল্প 1 ধরনের এবং বাণিজ্য 6 ধরনের। ব্যবসা মোট কয় ধরনের উপযোগ সৃষ্টি করে? 7 ধরনের। তার মধ্যে শিল্প কয় ধরনের? 1 ধরনের। আর বাণিজ্য কয় ধরনের? 6 ধরনের। আমরা জানি শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে, আর বাণিজ্য আছে কয় ধরনের? 6 ধরনের। আমি একটা বলতেছি। প্রথমে আসে বিনিময় বা ট্রেড বা ক্রয় বিক্রয়, সত্যগত, মালিকানাগত বা ব্যক্তিগত উপযোগ সৃষ্টি করে, ঠিক আছে? আমরা জানি বিনিময়ের মাধ্যমে মালিকানা একজন নিকট থেকে অন্যজনের নিকট চলে যায়, ঠিক আছে? আচ্ছা, এরপর আসে আমরা পরিবহনের মাধ্যমে স্থানগত বোধ সৃষ্টি করে। স্থানের যে প্রতিবন্ধকতা, এটা দূর করে কে? পরিবহন। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত, আমরা জানি এক সময়ের পণ্য আমরা অন্য সময় পর্যন্ত ব্যবহার করতে, আমরা আলু টমেটো সারা বছর পাওয়া যাচ্ছে, কিন্তু উৎপাদন হচ্ছে একটা সময়, ঠিক আছে? তাহলে এটা কোন সময়ের যে প্রতিবন্ধকতা, এক সময়ের জিনিস অন্য সময়ে পাওয়া যাবে না, এটি দূর করতেছে। আচ্ছা, তাহলে আমি আবার, তোমরা যা পড়াচ্ছি এর মধ্যে কোনো কমেন্ট করবে, যদি হয়তো কোনো কমেন্ট করবে না, ঠিক আছে? তখন এটা আমার জন্য বিরক্তিকর ফিল হয়, ঠিক আছে? আমি যখন তোমাদেরকে জিজ্ঞেস করবো সব ক্লিয়ার কিনা, তখন তুমি প্রশ্ন করবে যদি কোনো কোয়েশ্চন থাকে, ঠিক আছে? আদারওয়াইজ কোয়েশ্চন করলে অনেকেই কিন্তু মনোসংযোগ নষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না, ঠিক আছে? আমি যখন বলবো যে তোমাদের ক্লিয়ার কিনা, তখন তোমরা আমাকে কোয়েশ্চন করতে পারো যে ভাইয়া এই জায়গাটা কি, ঠিক আছে? অন্যতে তুমি যদি কমেন্ট করো, অনেকে ক্লাসের মাঝখানে গিয়ে, আমি ক্লাস নিচ্ছি, আমি আমার কমেন্ট দেখে, তোমার কমেন্ট দেখে আমি এই কথাগুলো বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বলতেছিলাম? আমরা জানি পরিবহন স্থানগত বল সৃষ্টি করে, গুদামজাতকরণ সময়গত বল সৃষ্টি করে, ঠিক আছে? এরপর কি আছে? এরপর হচ্ছে ব্যাংক। আমরা জানি অর্থের যোগানটা আমরা কোত্থেকে পাই? ব্যাংক থেকে। তাহলে অর্থের অভাবটা পূরণ করে কে? ব্যাংক। তাহলে ব্যাংক কোন ধরনের বল সৃষ্টি করে? অর্থগত। আর বীমা কোন ধরনের? ঝুঁকিগত। একদম সহজ, এগুলো মুখস্থ করতে হয় না, এখান থেকে পরীক্ষা প্রশ্ন একটা আসেই প্রত্যেকবার। এরপর যদি আমরা বলি বিমার পর আমরা কি আছে? এরপর যে বিজ্ঞাপন বা বাজারজাতকরণ প্রসারণ, এটি তথ্যগত বা প্রচারগত বল সৃষ্টি করে। আমরা জানি বিজ্ঞাপনের মাধ্যমে আমরা পণ্য সম্পর্কে তথ্য পাচ্ছি, আমরা বিজ্ঞাপনের মাধ্যমে এক ধরনের প্রচার হচ্ছে, তার মানে এটি কি? তথ্যগত বা প্রচারগত বল সৃষ্টি করে। তাহলে এই 7টি উপযোগ থেকে আমরা দেখি প্রায় সময় একটি প্রশ্ন থাকে, একদম প্রায় সময় একটি প্রশ্ন পরীক্ষায় থাকে। আমরা এটা মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? উপযোগ বলতে আমরা কি বুঝি? কোনো পণ্যের অভাব পূরণের ক্ষমতা। রূপগত বৈশিষ্ট্যের মানুষের ব্যবহার উপযোগী করতলাকে আমরা কি বলি? শিল্প বা উৎপাদন বলি। শিল্পকে কি বলা হয়? উৎপাদনের বাহন বলা হয়, আমরা সেটা জানি। বন্টন সংক্রান্ত কাজকে কি বলে? বাণিজ্য বলে। তাহলে বাণিজ্য বলতে আসলে কি বুঝে নয়, বন্টন সংক্রান্ত কাজকে বলে। সংক্ষেপে আমরা মনে রাখবো, বন্টন সংক্রান্ত কাজকে বাণিজ্য বা কমার্স বলে। যেমন বাণিজ্য বলতে আমরা জানি উৎপাদনকারীর নিকট থেকে পণ্যদ্রব্য ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলীকে কি বলে? বাণিজ্য বলে। সংক্ষেপে কি বলবো? বন্টন সংক্রান্ত কার্যাবলীকে বাণিজ্য বলে। আচ্ছা, এবার দেখো, ব্যবসায়ের ক্রমবিকাশে কয় ভাগ করা যায়? আমরা 3 ভাগে জানি: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আমরা জানি আধুনিক যুগ। আচ্ছা, ব্যবসায়িক জোটের উদাহরণ আমরা এগুলো একটু মনে রাখবো, পরীক্ষার মাধ্যমে একটা প্রশ্ন পরীক্ষা আসে, সেটা হচ্ছে কিরকম, যে ব্যবসায়িক জোটের উদাহরণগুলো নিচের কোনটি ব্যবসায়িক জোটের উদাহরণ? আমার সাথে একবার মুখে মুখে বলো, এই উদাহরণগুলো মনে রাখলে চলবে। পরীক্ষার প্রশ্নে কিভাবে আসে? নিচের কোনটি ব্যবসায়িক জোটের উদাহরণ, এভাবে আসে। আমরা মনে রাখবো ট্রাস্ট, কার্টেল, হোল্ডিং কোম্পানি, পুল, ট্রেড অ্যাসোসিয়েশন। তাহলে ব্যবসায়িক জোটের উদাহরণ কি? আমার সাথে মুখে মুখে বলো: ট্রাস্ট, কার্টেল, হোল্ডিং কোম্পানি, পুল, ট্রেড অ্যাসোসিয়েশন। আমরা ব্যবসায়িক জোটের এই যে উদাহরণ, এই উদাহরণগুলো একটু মনে রাখবো। কেন মনে রাখবো? কারণ পরীক্ষা একটা প্রশ্ন আসে যে নিচের কোনটি ব্যবসায়িক জোটের উদাহরণ, এখান থেকে পরীক্ষা আসবে ইনশাআল্লাহ, এখান থেকে পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। তাহলে কি কি বলছি? ট্রাস্ট, কার্টেল, হোল্ডিং কোম্পানি, পুল, ট্রেড অ্যাসোসিয়েশন, ঠিক আছে? এগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এরপর যদি আমরা দেখি, আমরা এবার বিস্তারিত আলোচনা, আমরা বেসিক গুলো নিয়ে একটু আলোচনা করছি এতক্ষণ ধরে, আমরা বেসিকটা আলোচনা করছি, এখন আমরা বিস্তারিত যাবো। আচ্ছা, আমাকে বলতো এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? আমি আবার বলছি, যারা আমার সাথে সাথে বলে যাবে, সাথে সাথে পড়া শেষ করবে ইনশাআল্লাহ, তারা বাকিদের চেয়ে এগিয়ে থাকবে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা একটু বলো, কমেন্টে জানাও।
তোমরা কমেন্টে জানো এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা। আমার ভালো লাগছে তোমরা অনেকে আমার সাথে আসো, ইনশাল্লাহ তোমাদেরকে আমরা শেষ পর্যন্ত পাবো, এবং একটা না যে শেষ পর্যন্ত ক্লাসগুলো নিবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাসে যারা একসাথে ক্লাসটা করে যাবে ইনশাল্লাহ, তোমরা সামনে তোমাদের জন্য ভালো কিছু আসতেছে ইনশাল্লাহ। ম্যানেজমেন্ট আমরা জানি গুচ্ছতে 35, রাজশাহীতে 25 নাম্বার 25, আমরা জানি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 30 নাম্বার, ঠিক আছে। সো ইনশাল্লাহ সামনে অনেকগুলো নাম্বার ম্যানেজমেন্টে। এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 7 কলেজ, সব কলেজে সব জায়গায় আছে ম্যানেজমেন্ট। ইনশাল্লাহ তোমরা 100% ভালো করবে। সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলছে, ভেরি গুড। আমরা একদম বেসিক থেকে শেষ করবো ইনশাল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, আমরা জানি কি ব্যবসা হচ্ছে কি সকল বৈধ অর্থনৈতিক কার্যক্রম যা মানুষের বস্তুগত এবং অবস্তুগত অভাব পূরণ করে। আমরা জানি বস্তুগত মানে কি পণ্য, আর অবস্তুগত মানে কি সেবা। বস্তুগত মানে কি পণ্য, আর অবস্তুগত বলতে সেবাকে বোঝানো হয়। আচ্ছা, উৎপাদন বন্টন সহ যাবতীয় কার্যাবলীকে আমরা জানি ব্যবসা বলে, এটা আমরা সবাই জানি। ব্যবসা একটি অর্থনৈতিক কাজ, আমরা জানি ব্যবসা একটি অর্থনৈতিক কাজ, এটি একটি সামাজিক প্রক্রিয়া, এটি একটি সমাজ বিজ্ঞানের শাখা, ঠিক আছে। অর্থনৈতিক কাজ, সামাজিক প্রক্রিয়া, সমাজ বিজ্ঞানের শাখা। অর্থগত এবং কার্যগত দুইটি দিক থেকে ব্যবসায়ের সংজ্ঞা প্রদান করেন কে? আমরা উত্তর দিব এমসি শুক্লা। পরীক্ষায় যদি আসে অর্থগত এবং কার্যগত দুইটা দিক থেকে ব্যবসায়ের সংজ্ঞা প্রদান করে কে? আমরা উত্তর দিব, আমার সাথে মুখে মুখে বলো, আমি বলছি তোমরা আমার সাথে মুখে মুখে শেষ করবা, একদম নীরবে ক্লাস এক রুমে নিজে দরজা বন্ধ করে মুখে মুখে আমার সাথে বলবা, যে টিচার পড়াবে মুখে মুখে শেষ করবা, ক্লাস কষ্ট হবে না। অর্থগত কার্য দুইটি দিক থেকে বিবেচনা ব্যবসার সংজ্ঞা প্রদান করে কে? এমসি শুক্লা। ব্যবসা নয় কোনটি? আচ্ছা, ব্যবসার সংজ্ঞাভুক্ত নয় ভোগ। ব্যবসায় নয় কোনটি? ব্যবস্থাপনা বিভাগ। ব্যবস্থাপনা একটা বিভাগ, এটা ব্যবসা না। আর ব্যবসার সংজ্ঞার মধ্যে পড়ে না কোনটি? ভোগ, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো, ব্যবসার সংজ্ঞার মধ্যে পড়ে না কোনটি? ভোগ। আচ্ছা, ব্যবসা আওতা কয়টি? 3টি। আমরা একটু আগে বলছিলাম শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। আমরা জানি সেবাগুলো কি, প্রত্যক্ষ সেবা দেওয়া আছে এখানে, ওকালতি, ডাক্তারি, প্রকৌশলী, হিসাববৃত্তি, কম্পিউটার ও ইন্টারনেট সেবা যারা সরাসরি প্রদান করে, এগুলোকে আমরা বলছি প্রত্যক্ষ সেবা দানকারী প্রতিষ্ঠান বা প্রত্যক্ষ সেবা দানকারী পেশা। আচ্ছা, আমরা জানি সেবা আসলে কি, আমরা সেবা প্রত্যক্ষ সেবা নিয়ে একটু পর আবার আলোচনা করব। তারপর আমি বলি সেবা আসলে কি। আমরা জানি যা কিছু অদৃশ্যমান, অস্পর্শনীয়, তারপর মালিকানা স্থানান্তরযোগ্য নয়, মজুতযোগ্য নয়, কিন্তু মানুষের অভাব পূরণ করে, তাকে আমরা বলছি কি? সেবা। তাকে আমরা বলছি কি? সেবা। তাহলে যা কিছু অদৃশ্যমান, অস্পর্শনীয়, স্থানান্তর করা যায় না, মজুত করা যায় না, কিন্তু মানুষের অভাব পূরণ করে, সেবা। যেমন ডাক্তার যে পরামর্শ দিচ্ছে সেটা আমরা চাইলে কি সেটা ডাক্তারের যে জ্ঞান ওটা আমরা মজুত করতে পারতেছি না, ঠিক আছে। ডাক্তারের যে জ্ঞান সেটা মজুত করা সম্ভব না, যে মালিকানা ডাক্তারের যে ক্ষমতা সেটা মজুত করা সম্ভব না, ঠিক আছে, ক্ষমতাটা। আচ্ছা, তাহলে এগুলোকে বলা হচ্ছে কি? সেবা, ঠিক আছে। কিন্তু মানুষের অভাব পূরণ করে, অস্পর্শনীয়, মজুতযোগ্য নয়, স্থানান্তরযোগ্য নয়, কিন্তু মানুষের অভাব পূরণ করে, তাকে আমরা বলছি কি? সেবা। আচ্ছা, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো আমরা এগুলো নিয়ে বিস্তারিত আরো আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখো ব্যবসার সমীকরণটা কি, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, আমরা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ব্যবসার সমীকরণটা হচ্ছে কি? সামেশন আই প্লাস টি প্লাস এটি। এখানে আই মানে কি? শিল্প। আই মানে কি? শিল্পের সকল কাজের সমষ্টি। দেখো, শিল্পের সকল কাজের সমষ্টি। টি মানে কি? পণ্য। টি মানে ট্রেড, পণ্য বা সেবা অর্থাৎ ক্রয় বিক্রয় সংক্রান্ত সকল কাজ সমষ্টি। আর এটি মানে কি? অক্সিলারিজ টু ট্রেড। এটি বলতে কি বুঝে নয়? অক্সিলারিজ টু ট্রেড, অর্থাৎ বিনিময় সংক্রান্ত সকল অন্যান্য সকল কাজের সমষ্টিকে আমরা বলি ব্যবসা, ঠিক আছে। তাহলে ব্যবসার মধ্যে যদি আমরা কি বলছিলাম, আমরা যদি ব্যবসার মধ্যে আমরা আয়টা বাদ দিয়ে দিই, তাহলে বাকিটা কি হবে? বাকিটা কি হবে? কমার্স। শিল্প যদি বাদ দেয় তাহলে সমীকরণটা কার হবে? কমার্স। কমার্সের সমীকরণটা কি? সি সমান সামেশন টি প্লাস সামেশন এটি, সামেশন এটি। এটা হচ্ছে কমার্সের সমীকরণ বা বাণিজ্যের সমীকরণ। তাহলে বাণিজ্যের সমীকরণটা আমরা মনে রাখবো টি প্লাস এটি। তাহলে আমরা দেখছি বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা হচ্ছে বিনিময়, আর একটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। তাহলে আমরা পরীক্ষায় যে আসে বাণিজ্যের বিনিময় সহায়ক কার্যাবলী কোনটি? আমরা একটু আগে বলছি না বাণিজ্য কয় ধরনের উপযোগ সৃষ্টি করে? 6 ধরনের। একটু আগে বলছি না বাণিজ্য কয় ধরনের উপযোগ সৃষ্টি করে? 6 ধরনের। 6 ধরনের উপযোগ সৃষ্টি করে। তার মধ্যে বিনিময় হচ্ছে এক ধরনের, আর বিনিময় সহায়ক কার্যাবলী কয় ধরনের? 5 ধরনের। বিনিময় হচ্ছে এক ধরনের, বিনিময় সহায়ক কার্যাবলী কয় ধরনের? তাহলে বিনিময় কয় ধরনের? এক ধরনের। আমরা জানি বিনিময় বলতে কি বোঝানো হয়? ক্রয় বিক্রয়কে বোঝানো হয়, এটি মালিকানাগত, সত্যগত। আর বিনিময় সহায়ক কার্যাবলী কয় ধরনের? 5 ধরনের। আমরা সেটা মনে রাখবো। তাহলে পরীক্ষায় যদি আসে নিচের কোনটি বাণিজ্যের বিনিময় সহায়ক কার্যাবলী, আমরা পারবো। আমাকে দেখো, আমাকে একদম বেসিকটা ক্লিয়ার করে যেতে হবে। তাহলে বাণিজ্যের বিনিময় সহায়ক কার্যাবলী কোনগুলো? আমরা জানি ব্যাংক, আমরা জানি বীমা, পরিবহন, গুদামজাতকরণ, ঠিক আছে, বিজ্ঞাপন বা বাজারজাতকরণ প্রসারণ। এই 5টা হচ্ছে কি বাণিজ্যের বিনিময় সহায়ক কার্যাবলী। তাহলে পরীক্ষায় যদি আসে নিচের কোনটি এটির অন্তর্ভুক্ত?
নিচের কোনটি এটি এর অন্তর্ভুক্ত? আমরা কি দিব? আমরা দিব ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন। এই পাঁচটাকে বলা হচ্ছে বাণিজ্যের বিনিময় সহায়ক কার্যাবলী। বাণিজ্যের বিনিময় সহায়ক কার্যাবলী হচ্ছে কয়টি? 5টি। বাণিজ্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিনিময়, একটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। বিনিময় তো আমরা জানি কোন ধরনের উপর সৃষ্টি করে, মালিকানাগত বা সত্ত্বগত বা ব্যক্তিগত। আর বাকি কয়টি আছে? 5টি। এগুলোকে আমরা কি বলছি? এটি। তার মধ্যে ব্যাংক অর্থগত, বীমা ঝুঁকিগত, পরিবহন স্থানগত, বিজ্ঞাপন তথ্য বা প্রচারগত, আর গুদামজাতকরণ হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি করে। আচ্ছা, এবার আমাকে বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা? এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা বলো। আর শিল্প তো আমরা জানি শিল্প কোন ধরনের বৈশিষ্ট্য করে? রূপগত বৈশিষ্ট্য করে। শিল্প বা উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে। সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই এতটুকু পর্যন্ত 100% ক্লিয়ার কিনা বলো? একদম 100% ক্লিয়ার কিনা বলো? দ্রুত কমেন্টে জানাও তোমাদের এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো। বাণিজ্যের সমীকরণটা কি? সামেশন টি প্লাস সামেশন এটি। বাণিজ্যের সমীকরণ, বাণিজ্য বা কমার্সের সমীকরণ সামেশন টি প্লাস সামেশন এটি। তাহলে টি এক ধরনের উপযোগ সৃষ্টি করে, এটি 5 ধরনের উপযোগ সৃষ্টি করে। সবাই 100% ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, সবাই একটু কমেন্টে জানাও একদম 100% ক্লিয়ার কিনা। আচ্ছা, আমরা দেখতেছি রানা বলতেছে ক্লিয়ার, রেহানা আক্তার বলতেছে ক্লিয়ার, নিশাদ বলতেছে ক্লিয়ার, ভেরি গুড। সামিনা জাহান বলছে ক্লিয়ার, ভেরি গুড। রুদ্র নাইম সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ঠিক আছে, আমি আবার বলছি তোমরা যারা মনোযোগী থাকবে ইনশাআল্লাহ তোমাদের 100% ক্লিয়ারই হবে। যারা মনোযোগী থাকবে হয়তো কমেন্ট করবে তাদের 100% ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমাদের ক্লাসটা তো আসলে 6টা 45 থেকে। আমি তোমাদেরকে একটা না যতদিন নিব, আমি হয়তো তোমাদের একটা 7 দিন নিব ক্লাস। এই 7 দিন তোমাদের যদি সব ঠিকঠাক থাকে, আল্লাহ যদি সবকিছু ঠিক থাকে, ইনশাআল্লাহ আমরা 7 দিন একটানা ক্লাস নিব। আমরা 6টা 45 থেকে আমরা ক্লাসগুলো শুরু করবো ইনশাআল্লাহ। তো 6টা 45 থেকে যাতে আমরা তোমাদের সবাইকে যাতে একসাথে ক্লাসে পাই ইনশাআল্লাহ। ঠিক আছে, 6টা 45 আমি বলছি তোমরা ইফতারটা শেষ করবা, নামাজটা পরে ক্লাসে বসে যাও ক্লাস করার জন্য। ঠিক আছে, আর এখানে আলাদা করে নোট করার দরকার নেই। আমি আপনার হচ্ছে যারা মনোযোগ সহকারে আমার সাথে ক্লাসটা করবা, আমার সাথে মুখে মুখে বলে যাবো, তাদের ক্লাসটা পড়া ক্লাসে শেষ হবে। বেসিক থেকে ক্লাসটা শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে, একদম বেসিক থেকে সবকিছু শেষ করার চেষ্টা করবো। তবে একদম মনোযোগী থাকতে হবে, আলাদা করে কোনো কিছু লিখার দরকার নেই। যদি কোনো কিছু লিখতে ইচ্ছে করে ক্লাস শেষ হওয়ার পরে তুমি বসে তারপর তুমি লিখবা। ঠিক আছে, তবে ক্লাসটা অবশ্যই করতে হবে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। পরীক্ষা যদি সমীকরণটা আসে আমরা পাবো সামেশন আই প্লাস টি প্লাস এটি, আর বাণিজ্যের সমীকরণ হচ্ছে টি প্লাস এটি। তো আশা করবো ক্লিয়ার। ব্যবসায়ের প্রকৃতি, পরীক্ষায় এই প্রশ্নটা আসে। ব্যবসায়ের প্রকৃতি বা দিক বা আবেদন বা চারিত্রিক বৈশিষ্ট্য কয়টি? আমরা দিব 2টি। চারিত্রিক বৈশিষ্ট্য কয়টি? 2টি। দেখো 2টি। এক নাম্বারটা কি? বেস্টিক বা মাইক্রো বা ব্যক্তি বা ব্যক্তিগত। ঠিক আছে, আরটা কি? আরটা হচ্ছে সামষ্টিক বা সার্বজনীন, 2 নাম্বারটা। তাহলে ব্যবসায়ের পরীক্ষায় আসে প্রকৃতি, দিক, আবেদন। পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রে আবেদনটা আসে। ব্যবসায় আবেদন কয়টি? আমরা উত্তর দিব 2টি। বা চারিত্রিক বৈশিষ্ট্য, বেশিরভাগ ক্ষেত্রে কোনটা আসে? আবেদনটা আসে। ব্যবসা আবেদন হচ্ছে 2টি, একটা হচ্ছে কি বেস্টিক, আরটা হচ্ছে সামষ্টিক বা সার্বজনীন বা সামাজিক। বেস্টিক বলতে আসলে কি বোঝানো হয় আমরা সেটা দেখবো। দেখো এখানে বলা আছে বেস্টিক বা ব্যক্তিক, তার মানে কি? যেই প্রতিষ্ঠান একজন ব্যক্তি দ্বারা, একদম খুব সহজ, যে প্রতিষ্ঠানগুলো একজন ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, তাকে আমরা বলবো বেস্টিক প্রকৃতির। ঠিক আছে, একজন ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত, যেমন এক মালিকানা ব্যবসা, ডাক্তারি পেশা, ওকালতি পেশা, ও নিজেই ওনার ব্যবসাটা পরিচালিত করতেছে, এগুলো পেশামূলক ব্যবসা। তাহলে তাহলে ডাক্তারি, ওকালতি, প্রকৌশলী, এক মালিকানা, এগুলো হচ্ছে বেস্টিক প্রকৃতির ব্যবসা, বেস্টিক প্রকৃতির। আর সামষ্টিকটা কি? একের অধিক। খুব সহজে, যে সকল ব্যবসা প্রতিষ্ঠান একের অধিক ব্যক্তি দ্বারা গঠিত তাকে আমরা বলছি কি? যে সকল বাধ্যতামূলক ভাবে একের অধিক সদস্য থাকতে হয়, বাধ্যতামূলক ভাবে একের অধিক সদস্য থাকতে হয়, যেমন অংশীদারি ব্যবসা, কোম্পানি সংগঠন। ঠিক আছে, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা, একের অধিক। তাহলে এগুলো হচ্ছে কি? সামষ্টিক। এগুলো কি? সামষ্টিক। আচ্ছা, ইনশাআল্লাহ তোমরা ক্লাসগুলো ভালো করে করো। আমি বলছি ক্লাসগুলো ভালো করে করো, এটা হচ্ছে মেইন। ক্লাসগুলো ভালো করে করলে তোমার বেশিরভাগ প্রশ্ন উত্তর পাবে ইনশাআল্লাহ। বলতে গেলে সবগুলো তোমার কমন আসবে যদি ক্লাসগুলো মনোযোগী থাকো। ঠিক আছে, আগে ক্লাস তারপর অন্যগুলো। তাহলে আমরা বলছি ব্যবসায় প্রকৃতি বা আবেদন কয়টি? 2টি, একটা হচ্ছে বেস্টিক আর হচ্ছে কি? সামষ্টিক। একক ব্যক্তি দ্বারা হলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, সেটাকে আমরা বলবো বেস্টিক। একের অধিক করলে সেটাকে বলবো আমরা সার্বজনীন বা সামষ্টিক। আশা করবো ক্লিয়ার। ঠিক আছে, আশা করবো ক্লিয়ার। তোমরা অপ্রয়োজনীয় কমেন্ট করিও না, আমি আবার বলছি অপ্রয়োজনীয় কমেন্ট করিও না। আচ্ছা, আমরা এখানে আছে দেখো, একক পদস্থ হলে সেটা হচ্ছে বেস্টিক, আর একের অধিক করলে কি? সামষ্টিক। আচ্ছা,
আচ্ছা, ধ্যান রাখা ভালো। আমরা আবার হচ্ছে আমরা একদম বেসিক গুলো শেষ করার চেষ্টা করবো, আমরা একদম বেসিক গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? একদম বেসিক থেকে আমরা শেষ করবো। আর তোমাদেরকে তো আগেই বলেছি আমরা 6:45 থেকে প্রতিদিন শুরু করবো, যাতে আমাদের একটা আবার নামাজেরও একটা ব্যাপার স্যাপার আসে। আমরা চেষ্টা করবো 6:45 থেকে শুরু করে 8:15 বা 20-এর দিকে শেষ করতে, যাতে আমরা 8:30 থেকে বেশিরভাগ ক্ষেত্রে নামাজ শুরু, আমরা যাতে ঠিকভাবে নামাজটাও করতে পারি, ঠিক আছে? আমার ক্লাস প্ল্যানটা ওইভাবে সাজানো। মাগরিবের নামাজ শেষ করে তোমরা ক্লাস শুরু করবা, এরপর তোমরা ক্লাস শেষ করে তোমরা যাতে পরবর্তী এশার নামাজটাও তোমরা পড়তে পারো ঠিকভাবে, ঠিক আছে? আমরা ওইভাবে 6:45 থেকে আমার প্ল্যান থাকবে 8:20 থেকে 8:15 বা 20 এতটুকু পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো জেনে রাখা ভালো এগুলো একটু, যেমন এই ধরনের যে এগুলো থেকে পরীক্ষা আসে, বিশেষ করে আমরা যদি দেখি এই ধরনের জিকে বা একটু ভিন্ন টাইপসের প্রশ্নগুলো কোথায় আসে, জিএসটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসে। যেমন কোটা, আমদানি কোটা বলতে কি বুঝো নয়, পরীক্ষা আসতে পারে। আমদানি কোটা বলতে কি বুঝো নয়? কোটা মানে আমরা জানি একটা সীমাবদ্ধতা। কোটা বলতে আমরা কি বুঝো নয়, একটা সীমাবদ্ধতা ধরে দেওয়া। আমরা আমদানি কোটা বলতে একটা সীমাবদ্ধতা ধরে দেওয়া। আমরা সহজে মনে রাখার চেষ্টা করবো, খুব সহজেই মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, সরকার কর্তৃক নির্ধারিত আমদানি বা রপ্তানির সীমা বা পরিমাণ। দেখো, সরকার কর্তৃক নির্ধারিত আমদানি বা রপ্তানির সীমাকে কোটা বলে, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি, আমি বলি একটু তোমাদেরকে 8:15 পর্যন্ত নিব। যাদের নামাজ যদি তোমরা শুরু করতে থাকো, তোমরা প্রয়োজনে নামাজ পড়ে ফেলবা, যে 10-15 মিনিট ক্লাস তোমরা পাবা না, তোমরা সেটা নামাজ শেষ করে এসে এই ক্লাসটা করতে পারবে, প্রেশার নেওয়ার দরকার নেই। ক্লাসটা গ্রুপে থাকবে, এগুলো নিয়ে ছোটখাটো বিষয়ে টেনশন করার দরকার নেই, ক্লাসটা গ্রুপে থাকবে, ঠিক আছে? পাবা। আচ্ছা, সরকার কর্তৃক নির্ধারিত আমদানি বা রপ্তানির সীমা বা পরিমাণকে কি বলা হয়, কোটা বলা হয়। তাহলে কোটা বলতে আমরা বলতেছি সীমা, আমরা সহজে সংক্ষেপ মনে রাখবো, কারণ এই ওয়ার্ডটা থাকবেই, আমদানি বা রপ্তানির সীমা। জিএসপির মাধ্যমে কি হয়, জিএসপির মাধ্যমে দেখো উন্নয়নশীল দেশের পণ্য বিনা শুল্কে, আমরা জিএসপির মাধ্যমে কি শুল্ক সুবিধা, আমরা এটা মনে করবো। জিএসপি বলতে যেটার মাধ্যমে কি পাওয়া যায়, শুল্ক সুবিধা পাওয়া যায়, ঠিক আছে? যেটার মাধ্যমে কি পাওয়া যায়, শুল্ক সুবিধা পাওয়া যায়, অর্থাৎ ডিউটি সুবিধা পাওয়া যায়। আমরা এভাবে মনে রাখবো একদম সংক্ষেপে। আমি আবার বলছি, আমি যা পড়াবো চেষ্টা করবো একদম সংক্ষেপে শেষ করার জন্য। একটু আগে বললাম কোটা বলতে আমরা বুঝবো কি সীমা, এটা দ্বারা আমরা আমদানি রপ্তানি একটা সীমা। আর আমরা জিএসপি দ্বারা কোন ধরনের সুবিধা পাওয়া যায়, শুল্কের সুবিধা পাওয়া যায়, শুল্কের সুবিধা পাওয়া যায়। এরপর আমরা মনে রাখবো এটা সরকার দেখো এর মাধ্যমে উন্নয়নশীল দেশের পণ্য বিনা শুল্কে উন্নত দেশে প্রবাস অধিকার পেয়ে থাকে, ঠিক আছে? বিনা শুল্কে, তাহলে শুল্ক দিতে হয় না। এটা কোন ধরনের সুবিধা, এটা হচ্ছে জিএসপি সুবিধা। পরীক্ষা এবার আসবে জিএসপি সুবিধা বলতে কি বুঝায়, বিনা শুল্কে অন্য দেশে পণ্য প্রবেশের সুবিধা। আমরা একদম, আমি আবার হচ্ছে আমাকে একদম সম্পূর্ণ লাইন আসলে মুখস্থ করার দরকার নেই, যেহেতু আমাদের এখানে লিখিত নেই। আমাকে জাস্ট কনসেপ্টটা যত সহজে আমি ক্লিয়ার করতে পারি, তাহলে আমরা বলবো জিএসপি মাধ্যমে কি পাওয়া যায়, শুল্ক সুবিধা পাওয়া যায়। আমরা এই জিনিসটাই মনে রাখবো, ইনশাল্লাহ এই জিনিসটাই মনে রাখবো। আচ্ছা, এরপর দেখো ডিউটি বলতে কি বোঝানো আছে, সরকার কর্তৃক আমদানি রপ্তানি বাণিজ্যের উপর যে কর আরোপ করা হয়, ঠিক আছে? উপর আরোপ করা একটি পরোক্ষ কর। তাহলে শুল্ক এক ধরনের কি, শুল্ক এক ধরনের হচ্ছে কি পরোক্ষ কর, আমদানি রপ্তানির উপর যেটি আরোপ করা হয়। তাহলে আমদানি রপ্তানির উপর যেটি আরোপ করা হয়, পরোক্ষ যে করটি আরোপ করা হয় সেটাকে আমরা বলছি কি শুল্ক। তাহলে আমদানি রপ্তানির উপর যে পরোক্ষ যে কর আরোপ করা হয় তাকে আমরা বলছি কি শুল্ক। আমরা একদম সহজ এভাবে মনে রাখবো, এটা এক ধরনের কর, পরোক্ষ কর। শুল্ক এক ধরনের কি পরোক্ষ কর। জিএসপি এক ধরনের কি শুল্ক সুবিধা প্রদান করে, ঠিক আছে? এরপর আমরা কোটা বলতে আমরা কি বুঝি, আমদানি রপ্তানি একটা সীমা। আমরা একদম এইভাবে সংক্ষেপে মনে রাখবো। আমরা তোমাদেরকে আবার হচ্ছে অহেতুক কমেন্ট করার দরকার নেই, ক্লাস চলাকালীন অহেতুক কমেন্ট করবে। আমি তোমাদেরকে অনেকবার বলছি, ক্লাস চলাকালীন অহেতুক কমেন্ট করলে অনেকেই এটা ডিস্টার্ব ফিল করবে, ঠিক আছে? যেটা যেটা আসলে মানে ভালো দেখায় না, ঠিক আছে? মনোযোগী দেখো, ঠিক আছে? তাহলে দেখো এরপর আমরা হচ্ছে তাহলে শুল্ক কি, আমদানি রপ্তানি বাণিজ্যের উপর আরোপ করা একটি পরোক্ষ কর। ট্রেড লাইসেন্স কি, আমরা জানি ব্যবসা শুরু করার জন্য স্থানীয় সরকার পৌরসভা থেকে যে লাইসেন্সটা বা যে সরকারি অনুমতি পত্রটা নিতে হয় তাকে বলা হচ্ছে ট্রেড লাইসেন্স। আমরা জানি পৌর এলাকায় ব্যবসা করতে চাইলে ট্রেড লাইসেন্সটা প্রয়োজন হয়, এটি পৌরসভা বা স্থানীয় সরকার থেকে এই লাইসেন্সটা প্রদান করা হয়। তাহলে আমরা কি বলতেছি, ট্রেড লাইসেন্স বলতে আমরা কি বলতেছি, দেখো ব্যবসা শুরু করার জন্য স্থানীয় সরকার বা পৌরসভার নিকট থেকে যেই সরকারি অনুমতি পত্র নিতে হয় তাকে বলা হচ্ছে কি ট্রেড লাইসেন্স, ঠিক আছে? সরকারি অনুমতি পত্র নিতে হয় তাকে বলা হচ্ছে কি ট্রেড লাইসেন্স, ঠিক আছে? আশা করি তোমাদের ক্লিয়ার। কোটা বলতে আমরা বলছি কি একটা সীমা, আমদানি রপ্তানির সীমা। জিএসপি এক ধরনের শুল্ক সুবিধা, ঠিক আছে? ডিউটি বলতে আমদানি রপ্তানির উপর যেটি পরোক্ষ কর সেটাকে ডিউটি বলা হয় বা শুল্ক বলা হয়। ট্রেড লাইসেন্স হচ্ছে স্থানীয় সরকার বা পৌরসভা থেকে ব্যবসা শুরু করার আগে যে সরকারি অনুমতি পত্র নিতে হয় তাকে ট্রেড লাইসেন্স বলে। আশা করবো ক্লিয়ার। আচ্ছা,
আশা করবো ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ পরীক্ষা যদি কয় ভাগে ভাগ করা যায়, আমরা জানি ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা হচ্ছে প্রাচীন যুগ, আরেকটা হচ্ছে মধ্যযুগ, আরেকটা হচ্ছে আধুনিক যুগ। তাহলে দেখো প্রাচীন যুগ কত থেকে? খ্রিস্টপূর্ব 2000 থেকে, অর্থাৎ যিশু খ্রিস্টের পর্বে 2000 থেকে 400। মধ্যযুগ 400 থেকে 1600। আধুনিক যুগ হচ্ছে 1601 থেকে বর্তমান। তাহলে প্রাচীন যুগ কত? খ্রিস্টপূর্ব 2000 থেকে, খ্রিস্টপূর্ব 2000 থেকে 400। মধ্যযুগ 401 থেকে 1600। আর আধুনিক যুগ 1601 থেকে বর্তমান। এইবার দেখো খুব সহজে আমরা শেষ করার চেষ্টা করবো, খুব সহজে এই যুগগুলো খুব সহজে এখান থেকে যে প্রশ্নগুলো হবে খুব সহজে আমরা শেষ করবো ইনশাল্লাহ। দেখো পরীক্ষা আসা যায় তোমরা পারো। প্রথম আসে প্রাচীন যুগ। প্রাচীন যুগে কি আসলে আমরা জানি প্রাচীন যুগে অর্থের প্রচলন ছিল না। তার মানে কি? এটা পণ্যের আদান প্রদান হইতো, একজন একটা পণ্য দিয়ে আরেকটা পণ্য নিত, যেটাকে আমরা প্রত্যক্ষ বিনিময় ব্যবস্থা বলতেছি বা বাটার ট্রেড বলতেছি, বাটার ট্রেড। তাহলে দেখো প্রাচীন যুগে উৎপাদনকারী ভোগকারী তো অবশ্যই থাকবে, উৎপাদনকারী থাকবে, ভোগকারী না কেউ তো কেউ থাকবে না, তার মানে উৎপাদন করতে হবে ভোগকারী। তাহলে উৎপাদনকারী ভোগকারী উদ্ভব হয় কোন যুগে? প্রাচীন যুগে। উৎপাদন ও ভোগকারী উদ্ভব। তারপর শ্রম বিশেষায়ন, কাজ তো ভাগ থাকবে আশা করি। তারপর শ্রম বিভাগীয়করণ, এগুলো কোন কোন যুগে? প্রাচীন যুগে। তাহলে পরীক্ষা এগুলো বেশি আসে। পণ্যের আদান প্রদান কোন যুগে হয়? তারপর পরীক্ষা আসে পণ্যের আদান প্রদান বা প্রত্যক্ষ বিনিময় ব্যবস্থা বা বাটার ট্রেড কোন যুগে হয়? শ্রম বিশেষায়ন ও বিভাগীয়করণ কোন যুগে হয়? উৎপাদনকারী ও ভোগকারী উদ্ভব কোন যুগে হয়? আমরা উত্তর দিব প্রাচীন যুগে। আমরা উত্তর কি দিব? প্রাচীন যুগে হয়। একদম সহজে। এগুলো আসলে একটু চিন্তা করলে তুমি পারবা, তুমি এগুলো একটু চিন্তা করলে তুমি পারবা, তোমাকে মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? একটু চিন্তা করলে তুমি পারবা। আসলে এগুলো এগুলো আসলে প্রাচীন যুগেই তো হবে। মানে মধ্যযুগে আসে। আমরা জানি মধ্যযুগের অন্যতম সবচেয়ে বড় একটা আকর্ষণ হচ্ছে অর্থের প্রচলন। অর্থের প্রচলন। তাহলে অর্থের প্রচলন হওয়ার সাথে সাথে ব্যবসা শুরু। অর্থের প্রচলন হওয়ার সাথে সাথে ব্যবসা কি শুরু? এরপর হচ্ছে কি শুরু? ব্যবসা শুরু। তাহলে প্রথমে কোন ব্যবসা? এক মালিকানা ব্যবসা। অর্থের প্রচলন শুরু। আমরা দেখছি যে বাজার ও শহরের উৎপত্তি, এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা কোন যুগে? মধ্যযুগে। ব্যবসায় সংঘ বা মার্চেন্ট গিল্ড বা গিল্ড সিস্টেম বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য কোন কোন যুগে? মধ্যযুগে। তাহলে অর্থের প্রচলন, বাজার ও শহরের উৎপত্তি, বণিক সংঘ, এক মালিকানা, অংশীদারি, ব্যবসা সংঘ, আন্তর্জাতিক বাণিজ্য, এগুলো কোন কোন যুগে? আমরা মনে রাখবো এগুলো হচ্ছে মধ্যযুগে। ব্যবসায়ের মধ্যযুগে। দেখো এক মালিকানা ব্যবসা কিন্তু সবচেয়ে প্রাচীন ব্যবসা, কিন্তু উৎপত্তি কোন যুগে? মধ্যযুগে। কারণ ব্যবসায়ের প্রাচীন যুগে অর্থের প্রচলন ছিল না, সেটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে মধ্যযুগ। তাহলে আমরা মনে রাখবো কি? অর্থের প্রচলন, এক মালিকানা, অংশীদারি ব্যবসা, উৎপত্তি, ব্যবসা সংঘের উৎপত্তি, বাজারকে মার্চেন্ট গিল্ড বলা হয়, পরীক্ষা আসে কিন্তু এখান থেকে। আন্তর্জাতিক বাণিজ্য কোন যুগে? মধ্যযুগে। এই দেখো আধুনিক যুগ আর মধ্যযুগ যদি আমার মনে থাকে, বাকি সবগুলো হচ্ছে কি? সরি, প্রাচীন যুগ আর মধ্যযুগ যদি আমার মনে থাকে, বাকি সবগুলো হচ্ছে কি? আধুনিক যুগ। বাকি সবগুলো আধুনিক যুগ। তাহলে আধুনিক যুগে কি আমরা দেখতেছি? শিল্প বিপ্লব কোথায় হয়? ইংল্যান্ডে। 1750 থেকে 1850। কয় বছর? 100 বছর। এক মালিকানা ও অংশীদারি ব্যবসা ছাড়া সকল ব্যবসা কোন যুগে? আধুনিক যুগে। ঠিক আছে, সকল ব্যবসা কোন যুগে? আধুনিক যুগে। তাহলে দেখো উৎপাদক নিয়ন্ত্রিত বাজার রাতারাতি ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে রূপান্তরিত, এটা পরীক্ষায় আসে। দেখো প্রাচীন যুগ এবং মধ্যযুগে উৎপাদনকারীর সংখ্যাটা খুব কম ছিল। প্রাচীন যুগে এবং মধ্যযুগে উৎপাদনকারীর সংখ্যাটা কম ছিল, উৎপাদনকারীর পাওয়ারটা বেশি ছিল। কিন্তু বর্তমান যুগটা হচ্ছে ভোক্তার যুগ। এত বেশি আধুনিকায়ন, এত বেশি যন্ত্রপাতি, ঠিক আছে, এত বেশি শিল্প বা ইন্ডাস্ট্রি হয়েছে, যার কারণে ভোক্তায় হচ্ছে কি রাজা। আধুনিক বর্তমানে কি? ভোক্তায় রাজা। তাহলে কোন যুগে এসে ভোক্তা রাজা হয়? আমরা উত্তর দিব আধুনিক যুগে এসে ভোক্তা রাজা হয়। আধুনিক যুগে এসে ভোক্তা কি হয়? রাজা হয়। তাহলে উৎপাদক নিয়ন্ত্রিত বাজার, ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে রূপান্তরিত হয় কোন যুগে? আমরা উত্তর দিব আধুনিক যুগে। বর্তমান যুগটা কি? ভোক্তার যুগ। তাহলে পরীক্ষায় যদি আসে তাহলে এবার আমি 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 প্রশ্ন করি, তোমরা উত্তর দাও দেখি। আমাকে একটু কমেন্টে তোমরা জানাও তো দেখি, তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি বলতেছি অর্থের প্রচলন হয় কোন যুগে? দেখি সবাই একটু দ্রুত কমেন্টে জানাও। এখনই আলোচনা করলাম, অর্থের প্রচলন হয় কোন যুগে? সবাই একটু কমেন্টে জানাও। অর্থের প্রচলন হয় কোন যুগে? সবাই একটু কমেন্টে দ্রুত জানাও। দেখি দ্রুত জানাও সবাই কমেন্টে। অর্থের প্রচলনটা কোন যুগে হয়? আচ্ছা, ভেরি গুড। আমরা দেখতেছি অনেকে উত্তর দেওয়া শুরু করছে। ভেরি গুড। আচ্ছা, বোর্ডের আলোটা একটু বেশি পড়তেছে না, দেখি এখন ঠিক আছে কিনা একটু দেখো তো তোমরা, এখন ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা সবকিছু।
আচ্ছা, আমরা দেখতেছি সবাই উত্তর দিচ্ছে, সবাই দেখি উত্তর দিচ্ছে মধ্যযুগে। ভেরি গুড। তাহলে আমরা যদি বলি পরীক্ষায় যদি আসে, আমরা পণ্যের আদান প্রদান বা বাটার ট্রেড কোন যুগে হয়, পণ্যের আদান প্রদান, বাটার ট্রেড, এরপর যদি বলা হয় উৎপাদনকারী ও ভোগকারী উদ্ভব, শ্রম ব্যবসায় ও বিভাগীয়করণ, প্রাচীন যুগে। ঠিক আছে, অর্থের প্রচলন, এক মালিকানা অংশের ব্যবসা, আন্তর্জাতিক বাণিজ্য, বণিসংঘ বা মার্চেন্ট গিল্ড, এগুলো কোন কোন যুগে? আমরা বলবো এগুলো হচ্ছে মধ্যযুগে। আর শিল্প বিপ্লব, ঠিক আছে, কোন যুগে হয়? আমরা বলবো আধুনিক যুগে। ঠিক আছে, আমাকে বলতো এখন ঠিকঠাক আছে কিনা, এখন যে আলোটা সে ঠিক আছে কিনা একটু বলতো। এখন এখন সব ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা বলতো, ক্লাসটা এখন ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা বলতো, এখন ওকে আছে কিনা, এখন ওকে আছে কিনা একটু দেখো তোমরা। আচ্ছা আচ্ছা, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন বলতে সব ক্লিয়ার ভাইয়া, দেখা যাচ্ছে, আশা করবো ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা তাহলে এরপরে যাই। দেখো, ব্যবসায় কার্যাবলীগুলো কি আমরা জানি, প্রধান কাজ হচ্ছে কি উৎপাদন, এরপর ক্রয় বিক্রয়, পরিবহন, অর্থসংস্থান, গুদামজাতকরণ, বীমাকরণ, এগুলো সবগুলো ব্যবসায় কাজ। কিন্তু আমরা গুরুত্বপূর্ণ দুইটা নিয়ে কাজ, দুইটা নিয়ে আলোচনা, একটা হচ্ছে প্রমিতকরণ, একটা পর্যায়িতকরণ। এই দুইটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, একটা হচ্ছে প্রমিতকরণ, আর হচ্ছে পর্যায়িতকরণ। আজকের পর থেকে আমি আবার বলছি, প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ, তুমি জীবনও তোমার ভুল ভুল হবে না। তোমরা যারা মনোযোগ থাকবে, আজকের পর থেকে প্রমিতকরণ আর পর্যায়িতকরণ থেকে যে কোনো প্রশ্ন আসলেও তোমরা জীবনে ভুল করবে না। এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এই দুইটা থেকে। ঠিক আছে, একদম মনোযোগ দিবা। আমরা প্রথমে দেখি প্রমিতকরণ কি। আচ্ছা, একদম খুব সহজে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। প্রমিতকরণ বলতে আমরা আসলে যেটা বুঝি, পণ্যের আকার, আকৃতি, বৈশিষ্ট্য ইত্যাদির মাধ্যমে পণ্যের মান নির্ধারণ করা। পণ্যের মান নির্ধারণ করা। ধরো আমি একজন স্বর্ণের ব্যবসায়ী, আমার কিছু স্বর্ণের গোল্ডের কিছু রেঞ্জ আছে, আমি দেখছি, দেখো, আমি একটু তোমাদের প্রমিতকরণটা একটু বুঝাবো। প্রমিতকরণ বলতে কি বোঝানো হয়? আমরা জানি প্রমিতকরণ বলতে বোঝানো হয় পণ্যের মান নির্ধারণ করা। পণ্যের মান নির্ধারণ করা। ঠিক আছে, প্রমিতকরণ বলতে কি বোঝানো হয়? পণ্যের মান নির্ধারণ করা। আচ্ছা, এখন ঠিকঠাক আছে কিনা দেখো তো। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে না? আচ্ছা, আমরা নেক্সট ক্লাস থেকে আমরা স্লাইডটা চেঞ্জ করার চিন্তা করবো, যে অন্য রং দিয়ে করা যায় কিনা। আপাতত একটু কষ্ট করা হলো, এটা চালিয়ে যাও। ঠিক আছে, আশা করি একটু মনোযোগ দিয়ে তোমরা বুঝতে পারবা। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, এবার দেখো আমরা প্রমিতকরণটা একটু শেষ করে বুঝাবো। দেখো, একটু মনোযোগ দাও। পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলে। ধরো আমি একজন স্বর্ণের বিজনেসম্যান, আবার আমি স্বর্ণ বিক্রয় করি। তাহলে দেখো, তাহলে আমি আমার এখানে ধরো স্বর্ণ চলে আসছে, কিছু স্বর্ণ আছে, আমি স্বর্ণগুলো দেখার পরে সেগুলো মান নির্ধারণ করতেছি। আমার 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 মধ্যে অনেকগুলো স্বর্ণ আছে, স্বর্ণগুলো আমি মান নির্ধারণ করার চেষ্টা করছি। প্রথমে আমি দেখতেছি কিছু স্বর্ণ আছে যেটা 22 ক্যারেট, কিছু আছে আমার কাছে ধরো 24, ঠিক আছে, আর কিছু আছে আমার কাছে হচ্ছে 20। তাহলে আমি স্বর্ণের যে এই মান নির্ধারণ করতেছি, তো কোনটা কোন মানের স্বর্ণ, স্বর্ণের যে এই মানটা নির্ধারণ করছে, অনেকগুলো আমার সামনে স্বর্ণ আছে, আমি বৈশিষ্ট্য, আকার, আকৃতি, বৈশিষ্ট্য ইত্যাদি দেখে স্বর্ণের যে মানটা নির্ধারণ করছি, কোনটা কোন মানের, কোনটা কোন মানে, একটা 22 ক্যারেট, একটা 24, একটা 20। এই মান নির্ধারণ করাটাকে আমরা বলতেছি কি প্রমিতকরণ। এই মান নির্ধারণ করাটাকে আমরা কি বলতেছি প্রমিতকরণ। ঠিক আছে, তাহলে কোনটা কোন মান, একটা ভালো মানে, একটা মধ্যম মানে, একটা নিম্ন মানে। এই যে মান নির্ধারণ করা, তুমি একটা পণ্যের বৈশিষ্ট্য, আকার, আকৃতি দেখে একটা পণ্যের মান নির্ধারণ করতেছো, এটাকে আমরা বলতেছি কি প্রমিতকরণ। এটাকে আমরা কি বলতেছি প্রমিতকরণ। আর মান অনুযায়ী, আমি যখন মান অনুযায়ী সেটাকে শ্রেণী বিভাগ করবো, তখন সেটাকে বলা হবে কি পর্যায়িতকরণ। আমি এখন কি করছি, সবার উপরে 24 ক্যারেট এটা রাখছি সাজিয়ে, এরপর রাখছি 22, এরপর রাখছি আমি 20। এইভাবে যখন আমি সাজিয়ে রাখছি, শ্রেণী বিভাগ করে রাখছি, সেটাকে আমরা বলছি কি পর্যায়িতকরণ। সেটাকে আমরা বলছি কি পর্যায়িতকরণ। তাহলে পণ্যের আকার, আকৃতি, বৈশিষ্ট্যের মধ্যে পণ্যের মান নির্ধারণ করতেছি, কোনটা কোন মানে, কোনটা ভালো মানে, কোনটা মধ্য মানে, কোনটা নিম্ন মানে, মান নির্ধারণ করছে, এটাকে বলা হচ্ছে প্রমিতকরণ। এটি মানগত বৈশিষ্ট্য সৃষ্টি করে। আমি দেখে জাস্ট পরে আমি মানটা নির্ধারণ করার চেষ্টা করতেছি, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে প্রমিতকরণ। আর মান অনুযায়ী আমি মানগুলো নির্ণয় করার পরে আমি যখন এভাবে শ্রেণীবিভাগ করে রাখতেছি, সেটাকে বলা হচ্ছে কি পর্যায়িতকরণ। সেটাকে বলা হচ্ছে কি পর্যায়িতকরণ। তাহলে আমি যদি মান নির্ধারণ না করতাম, তাহলে আমি কখনোই পর্যায়িতকরণ করতে পারতাম না।
তাহলে পর্যায়িতকরণের ভিত্তি হচ্ছে কি? প্রমিতকরণ। পর্যায়িতকরণের ভিত্তিটা হচ্ছে কি? প্রমিতকরণ। তাহলে দেখো আমরা জানি পণ্যের মান নির্ধারণ করাকে কি বলা হয়? পণ্যের মান নির্ধারণ করাকে বলা হয় প্রমিতকরণ। এটি একটি মানগত বোঝা সৃষ্টি করে, এটি একটি মানসিক শ্রম। এখানে একটা আমার এখানে কোনো কাজ না, আমি জাস্ট মানটা নির্ধারণ করছি কোনটা কোন মানে। এটা একটা মানসিক শ্রম। আমরা জানি এটি মানগত বোধ সৃষ্টি করে। মান সম্পর্কে জানার যে প্রতিবন্ধক সেটা দূর করে, অর্থাৎ মানগত উপযোগ সৃষ্টি করে। আর মান অনুযায়ী যে শ্রেণীবিভাগ করা, এটাকে আমরা বলছি কি? পর্যায়িতকরণ। আর পর্যায়িতকরণ ভিত্তিটা কি? প্রমিতকরণ। কারণ আমি যদি মান নির্ধারণ না করতাম কোনটা 22 কোনটা 24 কোনটা 20 এভাবে মান নির্ধারণ না করতাম, তাহলে আমাকে এভাবে সাজানো বা এভাবে শ্রেণীবিভাগ করে রাখতে আমি পারতাম না। তাহলে পর্যায়িতকরণের ভিত্তি হচ্ছে কি? অবশ্যই প্রমিতকরণ। আমি যদি প্রমিতকরণ না করতাম তাহলে আমি কখনোই পর্যায়িতকরণ করতে পারতাম না। ঠিক আছে? তাহলে পণ্যের মান নির্ধারণ করাকে কি বলা হয়? পণ্যের মান নির্ধারণ করাকে বলা হয় প্রমিতকরণ। এটি মানগত বোধ সৃষ্টি করে, এটি একটি মানসিক শ্রম। মানগত বোধ সৃষ্টি করে, এটি একটি মানসিক শ্রম। আর মান অনুযায়ী শ্রেণীবিভাগ করে রাখা, এটাকে বলা হচ্ছে পর্যায়িতকরণ। তাহলে পর্যায়িতকরণের ভিত্তি হচ্ছে প্রমিতকরণ। ঠিক আছে? এটি শ্রেণীগত বা আকারগত উপযোগ সৃষ্টি করে পর্যায়িতকরণ। আর পর্যায়িতকরণ আমি যে রাখতেছি, আমার একটা কষ্ট হচ্ছে, এটি শারীরিক শ্রম। ঠিক আছে? এবার আমাকে একটু কমেন্টে জানাও সবার 100% ক্লিয়ার কিনা। সবার 100। আমি তোমাদেরকে আবারও বলছি যে অহেতুক কমেন্ট করবে না, অহেতুক কমেন্ট করবে না ক্লাসে। ঠিক আছে? অহেতুক কমেন্ট করবে না। ঠিক আছে? আমি যখন তোমাদেরকে বলবো যে ক্লিয়ার কিনা, তখন তুমি কমেন্ট করো, তখন তোমার যেটা প্রয়োজন সেটা কমেন্ট করো। ঠিক আছে? না বুঝছি সেটাও কমেন্ট করো, কিন্তু ক্লাস চলা অবস্থায়, আমি আবারও বলছি, ক্লাস চলা অবস্থায় অহেতুক কমেন্ট করবে না। সবার ক্লিয়ার কিনা বলো, 100% ক্লিয়ার কিনা বলো। সবার 100% ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, আর আমি আবারও বলছি, যারা যারা মনোযোগী থাকবে, মনোযোগ সহকারে ক্লাস করবে, আমি অবশ্যই পরীক্ষার হলের দিন তারা তার প্রমাণটা পাবে ইনশাল্লাহ। তারা ম্যানেজমেন্ট সর্বোচ্চ নাম্বার পাবে পুরো বাংলাদেশে। আমি আমার বিশ্বাস, যারা আমার ক্লাস সম্পূর্ণ করবে, প্রত্যেকটা ক্লাস তারা শেষ করবে, তারা পুরো বাংলাদেশে তারা তোমরা সবচেয়ে বেশি নাম্বার পাবে, সেটা আমার বিশ্বাস, যদি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো। তাহলে আমরা যদি বলি একদম সংক্ষেপে, আমরা মনে রাখবো মান নির্ধারণ করা, প্রমিতকরণ, শ্রেণীবিভাগ করা, পর্যায়িতকরণ। মান নির্ধারণ করা, প্রমিতকরণ, শ্রেণীবিভাগ করা, পর্যায়িতকরণ। প্রমিতকরণ একটি মানসিক শ্রম, এটি মানগত উপযোগ সৃষ্টি করে। আর পর্যায়িতকরণের ভিত্তি হচ্ছে কি? প্রমিতকরণ। ঠিক আছে? পর্যায়িতকরণের ভিত্তি হচ্ছে কি? প্রমিতকরণ। এটি পর্যায়িতকরণ আকারগত বা শ্রেণীগত উপযোগ সৃষ্টি করে। শ্রেণীগত কোনটা কোন কোন শ্রেণীতে পড়ছে সেটা আমরা বুঝতে পারবো কিসের মাধ্যমে? পর্যায়িতকরণের মাধ্যমে। ঠিক আছে? সো আশা করবো ক্লিয়ার। এই দুইটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। মান শ্রেণীবিভাগ করা, আমরা এটা ভিত্তি হচ্ছে কি? প্রমিতকরণ। ঠিক আছে? এটি শ্রেণীগত উপযোগ সৃষ্টি করে, এটা একটি কায়িক বা শারীরিক শ্রম। ঠিক আছে? আশা করবো ক্লিয়ার। বাণিজ্যে যে আমরা বলছিলাম ব্যবসা মোট 7 ধরনের উপস্থিত, তার মধ্যে বাণিজ্য কয় ধরনের? 6 ধরনের। আর শিল্প কয় ধরনের? 1 ধরনের। একটু আগে যেগুলো আমরা আলোচনা করছিলাম, যে উৎপাদন বা শিল্প কি? রূপগত সৃষ্টি করে, ক্রয় বা বিক্রয় সত্যগত বা মালিকানাগত বা ব্যক্তিগত, ব্যাংকিং অর্থগত সৃষ্টি করে। ঠিক আছে? বীমা ঝুঁকিগত, একটু আগে আমরা আলোচনা, পরিবহন স্থানগত, গুদামজাতকরণ সময় বা কালগত। ঠিক আছে? এগুলো আমরা একটু মনে রাখবো। ঠিক আছে? এরপরে ব্যবসায়িক বৈশিষ্ট্য দেখো, ব্যবসায়িক বৈশিষ্ট্য বা উপাদান, একটা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য আর একটা হচ্ছে গৌণ বা সহায়ক বৈশিষ্ট্য। দেখো একদম খুব সহজে আমরা মনে রাখবো, একদম খুব সহজেই মনে রাখবো। মৌলিক বৈশিষ্ট্য কি? যে বৈশিষ্ট্য ছাড়া ব্যবসাকে তুমি কল্পনা করতে পারো না, যে উপাদানগুলো ছাড়া ব্যবসাকে তুমি কল্পনা করতে পারো না, সেটা হচ্ছে কি? মৌলিক। একদম দেখো আমি খুব সহজে শেষ করে ফেলছি, আমি এখান থেকে মুখস্থ করার দরকার নেই। আমি কি বলছি? একটা কথা আবার বলছি, একটা কথাই শেষ। যেগুলো ছাড়া ব্যবসাকে কল্পনা করতে পারবে না, তাই মৌলিক। যেগুলো, যে উপাদান বা বৈশিষ্ট্য দ্বারা ব্যবসায় কল্পনা করতে পারবো না, তুমি 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 চিন্তা করো, তুমি কল্পনা করতে পারবো না যে উপাদানগুলো ছাড়া, সেগুলোই মৌলিক। আর যেগুলো ছাড়া কল্পনা করা যাবে সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে গৌণ বা সহায়ক। তাহলে মৌলিক গুলো দেখো, তুমি মুনাফা অর্জন ছাড়া ব্যবসা কল্পনা করতে পারবে না। উদ্যোক্তা ছাড়া, একদম অন জেনারেল যেগুলো ছাড়া আমরা কল্পনা করতে পারি না। উদ্যোক্তা ছাড়া ব্যবসা কল্পনা করা যাবে না। ঝুঁকি ও অনিশ্চয়তা ছাড়া কল্পনা করা যাবে না। আর্থিক লেনদেন ছাড়া কল্পনা করাই যাবে না। ধারাবাহিকতা পূর্ণ, ব্যবসা কি আজকে শুরু করছে আজকে শেষ না, ধারাবাহিকভাবে চলতে থাকবে। অর্থ সংস্থান ছাড়া কল্পনা করা যাবে না। ঠিক আছে? আর্থিক মূল্য বা বৈধ লেনদেন ছাড়া। ঠিক আছে? আমরা যে ব্যবসা, আমরা সবসময় দেখবো যে কিভাবে ব্যবসা লাভ মুনাফাটা বেশি, তার মানে খরচ কমানো। বিনিময় ছাড়া, ক্রয় বিক্রয় ছাড়া কল্পনা করা যাবে না। সংগঠন, ভূমি, শ্রম, মূলধন কল্পনা করা যাবে না। ঠিক আছে? উপযোগ সৃষ্টি কল্পনা করা যাবে না। তাহলে যেগুলো ছাড়া কল্পনা করা যাবে না তাই হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক উপাদান। আর যেগুলো ছাড়া কল্পনা করা যেতে পারে সেগুলোকে আমরা বলছি যেমন পরিবর্তনশীলতা। ব্যবসা পরিবর্তন হইতে বা নাও হইতে পারে, এটা কল্পনা করা যায়। ঠিক আছে? ব্যবসা পরিবর্তনশীল হইতে, আমি এক ধরনের ব্যবসা করতে পারি, বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারি।
দুই ধরনের হইতে পারে। তার মানে এটা ছাড়া কল্পনা করা যায়, তার মানে এটা গৌণ বা সহায়ক। ঠিক আছে, যে উপাদানগুলো ছাড়া ব্যবসাকে তুমি কল্পনা করতে পারবে না সেগুলো হচ্ছে কি মৌলিক উপাদান। সবার ক্লিয়ার কিনা বলো? সবার ব্যবসায় বৈশিষ্ট্যটা সবার 100% ক্লিয়ার কিনা বলো, কমেন্টে জানো সবার ক্লিয়ার কিনা। যা কিছু ছাড়া তুমি ব্যবসায় কল্পনা করতে পারবে না তাই হচ্ছে কি মৌলিক। আমি কি বলছি, ঝুঁকি বা অনিশ্চয় ছাড়া, আর্থিক লেনদেন ছাড়া, ঠিক আছে, মুনাফা অর্জন ছাড়া, উপযোগ সৃষ্টি ছাড়া তুমি ব্যবসাকে কি ভূমি, শ্রম, সংগঠন, উদ্যোক্তা এগুলো ছাড়া ব্যবসায় কল্পনা করতে পারবা না। এগুলো হচ্ছে মৌলিক, আর বাকি সবগুলো হচ্ছে গৌণ বা সহায়ক। আশা করি ক্লিয়ার সবার। একদম সবাই কমেন্টে জানো 100% ক্লিয়ার কিনা, সবাই জানো 100% ক্লিয়ার কিনা। সবাই কমেন্টে জানো 100% ক্লিয়ার কিনা। আচ্ছা, তোমরা তোমাদেরকে অনেককে বলছে, কয়েকবার বেশ কয়েকবার বলছি যে অহেতুক কমেন্ট করিও না, অহেতুক কমেন্ট করার দরকার নাই। প্রয়োজনে তুমি ক্লাসটা পরে করো, কিন্তু কমেন্ট করিও না, ঠিক আছে? সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ঠিক আছে, আমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। আচ্ছা, ব্যবসায় কার্যকারিতা পরিমাপ মাপকাঠি হচ্ছে কি, এটা পরীক্ষা আসে, ব্যবসায়ের কার্যকারিতা পরিমাপের মাপকাঠি কি আপনার তৈরি মুনাফা। ঠিক আছে, আর পিটার ড্রাকারের মধ্যে 4টি কারণে ব্যবসায়কে আবশ্যিকভাবে মুনাফা করতে হয়: দক্ষতা পরিমাপের জন্য, পুনঃবিনিয়োগের উদ্দেশ্যে, ব্যবসায় ঝুঁকি গ্রহণের জন্য, ব্যবসায় উৎসাহ এবং উদ্দীপনা বৃদ্ধির জন্য। এগুলো একবার দেখে নিবে তোমরা, ঠিক আছে? তাহলে আমরা ব্যবসায় কার্যকারিতা পরিমাপের জন্য মাপকাঠি কোনটা, আমরা উত্তর দিব মুনাফা। পিটার ড্রাকার কয়টি কারণে ব্যবসায় মুনাফা করতে হয় এটা বলছেন? 4টি কারণে: দক্ষতা পরিমাপের জন্য, পুনঃবিনিয়োগের উদ্দেশ্যে, ব্যবসায় ঝুঁকি গ্রহণের উদ্দেশ্যে, ব্যবসায় উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির জন্য। ঠিক আছে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। আচ্ছা, এরপর দেখো, আচ্ছা, ব্যবসায় মৌলিক বৈশিষ্ট্য এগুলো একটু আমরা দেখে নিব, যেমন আত্মকর্মসংস্থান ব্যবসায়ের। আচ্ছা, আমরা শিল্প সম্পর্কিত আলোচনা বাকিগুলো একটু পড়নীয়, যে ক্লিয়ার কনফিউশন গুলো একটু পড়নীয়। আসো, শিল্প সংক্রান্ত আলোচনা করবো আমরা। শিল্প থেকে প্রায় প্রত্যেকবার একটা না প্রশ্ন আসে, শিল্প থেকে প্রায় প্রতিবার একটা না একটা প্রশ্ন আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এটা 100%, 100% এখান থেকে প্রশ্ন আসবে। আমি বলছি 100% শিল্প থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, 100%। ঠিক আছে, এটা এটা মাস্ট, এটা থেকে প্রশ্ন আসবে। শিল্প কি? আমরা জানি প্রকৃতি প্রদত্ত সম্পদকে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকে শিল্প বলে। তাহলে প্রকৃতি প্রদত্ত সম্পদকে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকে কি বলে? শিল্প বলা হয়। আর শিল্পকে বলা হয় কি উৎপাদনের বাহন, এটি রূপগত উপযোগ সৃষ্টি করে। শিল্পকে বলা হয় কি উৎপাদনের বাহন বলা হয়, এটি রূপগত উপযোগ সৃষ্টি করে। এটি কোন ধরনের সৃষ্টি করে? রূপগত উপযোগ সৃষ্টি করে। শিল্প বা উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে। শিল্প প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রাথমিক শিল্প, আর একটা হচ্ছে মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ের শিল্প। তাহলে শিল্প প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রাথমিক শিল্প, আর একটা হচ্ছে কি মাধ্যমিক বা দ্বিতীয় স্তর শিল্প বা মধ্যম স্তরের শিল্প বলা হয়। আচ্ছা, এরপর আসো, পরীক্ষায় বিশেষ করে সবচেয়ে বেশি প্রশ্ন আসে উদাহরণের এই অংশ থেকে। এখন খুব সহজ, আমরা মনে রাখবো। প্রাথমিক শিল্প কয় প্রকার? 3 প্রকার: প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, কৃষি শিল্প। এই 3টা নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমে আসি প্রজনন শিল্প আসলে কি, একটু মনোযোগ দাও। খুব সহজে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। প্রথমে আমরা জানি তাহলে শিল্প, প্রাথমিক শিল্প কয় প্রকার? 3 প্রকার। আর আমরা বলছি শিল্প প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রাথমিক শিল্প, একটা হচ্ছে মাধ্যমিক শিল্প। আর প্রাথমিক শিল্প কয় প্রকার? 3 প্রকার। প্রজনন শিল্প খুব সহজ, আমরা মনে রাখবো। যে শিল্পর মাধ্যমে পুনঃ উৎপাদন, দেখো পুনঃ উৎপাদন হয়, উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার হয়, সারা বছর পাওয়া যায়। তাহলে যে পণ্য পুনঃ উৎপাদন হয়, উদ্ভিদ ও শিল্পের বংশ বিস্তার করে যে শিল্পের মাধ্যমে, এবং সারা বছর পাওয়া যায়, তাকে বলা হচ্ছে কি প্রজনন শিল্প। অথবা আমরা এটাও বলতে, যে শিল্পটা মানুষ শখের বশবর্তী হয়ে কাজ করে, যেমন নার্সারি করা, হ্যাচারি করা, হাঁস মুরগি পালন করা, পশু পালন করা, ঠিক আছে, ডেইরি ফার্ম করা, তাহলে এগুলো কোন ধরনের শিল্প? প্রজনন শিল্প। সারা বছর পাওয়া যায়, পুনঃ উৎপাদন হয়, ঠিক আছে, উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারের সাথে জড়িত। তাহলে 3টে ওয়ার্ডিং দিয়ে আমরা মনে রাখবো: সারা বছর পাওয়া যায়, পুনঃ উৎপাদন হয়, উদ্ভিদের বংশ বিস্তারের সাথে জড়িত। তাকে আমরা বলতেছি কি প্রজনন শিল্প। দেখো, নার্সারি, পোল্ট্রি ফার্ম, হ্যাচারি, মাছের পোনা চাষ, হাঁস মুরগি পালন, পশু পালন, ঠিক আছে, এগুলো কোন ধরনের শিল্প? এগুলো হচ্ছে প্রজনন শিল্প। এগুলো হচ্ছে কি প্রজনন শিল্প। ঠিক আছে, আশা করি প্রজনন শিল্পটা কি। তাহলে কি মনে রাখবো? সারা বছর পাওয়া যায়, পুনঃ উৎপাদন হয়, উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারের সাথে জড়িত। ঠিক আছে, এবং আমরা বলছি বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কি মানুষ শখের বস্তু বুদ্ধি এই ধরনের শিল্পে জড়িত হয়, তাকে আমরা বলছি কি প্রজনন শিল্প। আমরা এগুলো মনে রাখবো, উদাহরণগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে মাস্ট। ঠিক আছে, তাহলে এই ধরনের যাই থাকবে তা হচ্ছে কি প্রজনন শিল্প। নিষ্কাশন বা উত্তোলন শিল্প দেখো, একদম খুব সহজ, আমরা মনে রাখবো। নিষ্কাশন বা উত্তোলন শিল্প কোনগুলো? যদি ভূপ্রকৃতি, বায়ু, পানি, ভূগর্ভ থেকে
ঠিক আছে। পানি, বায়ু, ভূগর্ভ থেকে যদি কোনো কিছু আহরণ করা বুঝায়, সংগ্রহ করা বুঝায়, উত্তোলন করা বুঝায়, তারপর শিকার করা বুঝায়, ধরা বুঝায়, তখন তাকে আমরা উত্তর দিব কি 100% উত্তর দিব কি উত্তোলন বা নিষ্কাশন শিল্প। তাহলে কোনো কিছু ধরা, আহরণ করা, শিকার করা, ঠিক আছে, সংগ্রহ করা বুঝে না হয়, তাহলে আমরা ধরে নিব এটা কি হ্যাচারি বলতে মাছের পোনা বুঝে নয়, মাছের পোনা চাষ। হ্যাচারি বলতে মাছের পোনা চাষ বুঝে নয়। আচ্ছা, এবার আসো, তাহলে কোনো কিছু যদি আহরণ, সংগ্রহ করা, ধরা, শিকার করা বুঝানো হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো কি অবশ্যই উত্তোলন বা নিষ্কাশন শিল্প বলবো, উত্তোলন বা নিষ্কাশন শিল্প। যেমন মাছের পোনা চাষ আমরা বলছিলাম সেটা কি, বা হ্যাচারি যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে আমরা প্রজনন শিল্প। পরীক্ষায় যদি আসে মাছ ধরা, পুকুর থেকে মাছ ধরা, নদী থেকে মাছ ধরা, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? অবশ্যই উত্তোলন বা নিষ্কাশন শিল্প। কেন? আমরা একটু আগে বলছিলাম পানি, বায়ু, ভূগর্ভ থেকে কোনো কিছু ধরা, আহরণ করা, শিকার করা, সংগ্রহ করা বুঝালে সেটা অবশ্যই কি হবে? সেটা 100% নিষ্কাশন বা উত্তোলন শিল্প হবে। যেমন খনিজ পদার্থ আহরণ, সমুদ্র বা নদী থেকে মাছ, বন থেকে কাঠ সংগ্রহ, মাছ ধরা, এগুলো থাকলে কি অবশ্যই নিষ্কাশন বা উত্তোলন শিল্প বলে, একদম কোনো হেজিটেশন ছাড়া তুমি উত্তরটা দিতে পারো। ঠিক আছে। এবার আসলে কৃষি শিল্প কি? কৃষি শিল্প মানে কি? আমরা যেটা বুঝি কৃষি শিল্প বলতে বোঝানো হয় যেখানে ভূমি চাষাবাদের মাধ্যমে করা হয়। এই যে শিল্প ভূমি চাষাবাদের মাধ্যমে করা হয়, এক্ষেত্রে মাটির উর্বরতা, আবহাওয়া, বৃষ্টিপাত এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকে আমরা বলছি কৃষি শিল্প। তাহলে আমরা এগুলো বিষয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সিজনের ক্ষেত্রে আমরা দেখি কৃষি শিল্পগুলো, যেমন ধান, পাট, গম, আখ সারা বছর পাওয়া যায়, নির্দিষ্ট একটা সিজনে এটা হয় আসলে। তাহলে দেখতেছি কি আমরা কি পার্থক্য এই জায়গায়, ভূমি চাষাবাদের মাধ্যমে হয়, মাটির উর্বরতা এবং বৃষ্টিপাত এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। এখন আমরা বলতেছি কি সেগুলো একটা বিশেষ করে নির্দিষ্ট একটা সিজন হয়ে থাকে। যেমন আমরা বলছি ধান, পাট, গম, আখ, তুলা এগুলো কোন ধরনের শিল্প? আমরা উত্তর দিবে এগুলো হচ্ছে কৃষি শিল্প। এগুলো কোন ধরনের শিল্প? কৃষি শিল্প। দেখো, বনজ সম্পদ, ধান, পাট, ফলমূল ইত্যাদি এগুলো হচ্ছে কোন ধরনের শিল্প? এগুলো হচ্ছে কৃষি শিল্প। তিনটাই হচ্ছে কি প্রাথমিক শিল্প। তো সামান্য সামান্য যে পার্থক্য, সেই পার্থক্যটা আমি তোমাদেরকে আলোচনা করছি। তাহলে আমরা নার্সারি, হ্যাচারি, পোল্ট্রি ফার্ম, ঠিক আছে, মাছের পোনা, হাঁস মুরগি পালন থাকলে আমরা দিব প্রজনন শিল্প। কোনো কিছু আহরণ বা সংগ্রহ বললে আমরা কি দিব? নিষ্কাশন বা উত্তোলন শিল্প। আর আমরা বলছি যেটি ভূমি চাষাবাদের উপর, ভূমি চাষাবাদের মাধ্যমে হয়, যেখানে মাটির উর্বরতা, বৃষ্টিপাত এগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটাকে আমরা বলবো কি কোন ধরনের শিল্প? কৃষি শিল্প। আচ্ছা, যেমন বনজ সম্পদ, ধান, পাট, গম, আখ, তুলা এগুলো হচ্ছে কি কৃষি শিল্প। এবার আমাকে কমেন্টে জানো তোমাদের ক্লিয়ার কিনা। আমি একদম যেটা কারেক্ট সেটাই আলোচনা করতেছি, সেভাবে আলোচনা করতেছি, টেনশন নেওয়ার দরকার নেই, কোনো প্রকার হেজিটেশন নেওয়ার দরকার নেই। শুধু ক্লিয়ার কিনা সেটা বলবো, একদম 100% ক্লিয়ার কিনা বলো, 100% ক্লিয়ার কিনা। হ্যাঁ, আলাদা আলাদাটা আমি বুঝানো শেষ অলরেডি। আচ্ছা, সবাই 100% ক্লিয়ার কিনা বলো। এখানে আমি একদম যেভাবে আলোচনা করতেছি, আমি আবারও বলছি তোমাদেরকে, যারা মনোযোগী থাকবে, মনোযোগ সহকারে ক্লাসটা করো, তারা সবার চেয়ে বেশি ভালো করবে। আমি আবার বলছি, যারা এই 1 সপ্তাহ বা 7 দিন 10 দিন তোমাদের যে ক্লাসগুলো নিবো, যারা মনোযোগী থাকবে, আমি বলবো 100% তারা 100% বাকিদের চেয়ে ভালো করবে ইনশাল্লাহ, সেটা আমার বিশ্বাস। তবে তোমাদের আমি একটা কথা বলছি, মনোযোগী থাকতে হবে, মনোযোগী থাকতে হবে, ঠিক আছে। আমরা আমরা দেখছি সবাই বলছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা যদি পরীক্ষা নার্সারি, হ্যাচারি, পোল্ট্রি ফার্ম, মাছের পোনা চাষ, হাঁস মুরগি পালন, আমরা সেটাকে বলবো কি প্রজনন শিল্প। একটু পরে কিন্তু তোমাদের সাথে আমরা আলোচনা করব ব্যবসায় পরিবেশ। আমি বলছি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ব্যবসা পরিবেশ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এটা 100%। শিল্প থেকে যেমন পরীক্ষা আসবে 100%, ঠিক একইভাবে ব্যবসা পরিবেশ থেকে একটা থেকে দুইটা প্রশ্ন আসবেই। যারা ব্যবসা পরিবেশটা আজকে যে 6টা উপাদান আমার সাথে মনোযোগ দিবে, আমার বিশ্বাস তারা যেখানে পরীক্ষা আসুন না কেন, তোমরা ব্যবসা পরিবেশের উপাদানটা তুমি 100% পারবেই। ঠিক আছে, আশা করি তোমরা পারবে। আচ্ছা, নরমালি বনজ সম্পদ আসলে আমরা সেটা দিব কৃষি শিল্প। যদি যদি কৃত্রিম উপায়ে কোনো বনায়ন করা হয়, কোনো নার্স কোনো ইয়া করা হয়, তখন সেটাকে আমরা বলবো কি প্রজনন শিল্প। ঠিক আছে। আচ্ছা, এবার আসো মাধ্যমিক শিল্প। মাধ্যমিক বা দ্বিতীয় স্তর শিল্প হচ্ছে 3 প্রকার। মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ে শিল্প কয় প্রকার? 3 প্রকার। মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ে শিল্প কয় প্রকার? 3 প্রকার। সেটাও 3 প্রকার। কি কি আমরা আমরা জানি এখানে হচ্ছে মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ের শিল্পের মধ্যে কি কি আছে আমরা সেটা বলি একটু পরে। 3 প্রকার। একটা হচ্ছে উৎপাদন শিল্প, একদম মনোযোগ, একটা হচ্ছে উৎপাদন শিল্প, আরটা হচ্ছে সেবা পরিবেশক শিল্প, আরটা হচ্ছে নির্মাণ শিল্প। উৎপাদক শিল্প, সেবা পরিবেশক শিল্প এবং নির্মাণ শিল্প। ঠিক আছে। উৎপাদক শিল্প, সেবা পরিবেশ শিল্প এবং কি বলছি আমরা? নির্মাণ শিল্প। তাহলে আমরা যদি বলি
মাধ্যমিক শিল্প কয় প্রকার? 3 প্রকার: উৎপাদন শিল্প, সেবা পরিবেশক শিল্প এবং নির্মাণ শিল্প। এবার আসি উৎপাদক শিল্প। উৎপাদন মানে কি? আমরা সবাই জানি, এটা মুখস্থ করার দরকার নেই। উৎপাদন কারো মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, উৎপাদন মানে কি? উৎপাদন মানে আমরা জানি কারখানাতে আমরা যদি দেখি, মানুষ শ্রম দিবে, যন্ত্রের মাধ্যমে কাঁচামাল থেকে পরিপূর্ণ পণ্যে রূপান্তর হবে, সেটাকে বলা হচ্ছে উৎপাদন। তাই একদম খুব সহজ, এগুলো কিন্তু মুখস্থ করতে হয় না। মানুষ শ্রম দিবে, কাঁচামালকে যন্ত্রের সাহায্যে পরিপূর্ণ পণ্যে রূপান্তর করবে, তাকে বলা হচ্ছে কি? উৎপাদন শিল্প। দেখো, শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল থেকে পরিপূর্ণ পণ্যে রূপান্তর করা কি বলা হয়? উৎপাদন শিল্প বলে। যেমন আমরা যে গার্মেন্ট শিল্প, চকলেট উৎপাদন, চিনি শিল্প, এগুলো হচ্ছে উৎপাদন শিল্প। এই উৎপাদন শিল্প আবার কয় প্রকার? 5 প্রকার। উৎপাদন শিল্প কয় প্রকার? 5 প্রকার। উৎপাদন শিল্প কয় প্রকার? 5 প্রকার। প্রথমে আসি যৌগিক শিল্প। প্রথমে আসি কি? যৌগিক শিল্প। আচ্ছা, যৌগিক শিল্প কি? আমরা জানি যৌগিক শিল্প হচ্ছে, একদম খুব সহজ যদি বলি, যৌগিক শিল্প আসলে কি? যৌগিক শিল্প হচ্ছে একাধিক কাঁচামালকে একটি শিল্পে রূপান্তর করা, একাধিক থেকে এক। তাহলে আমরা যৌগিক শিল্প বলতে আমরা কিভাবে মুখস্থ করবো? একাধিক থেকে এক। যৌগিক শিল্প বলতে আমরা কিভাবে মুখস্থ করবো? একাধিক থেকে এক। অর্থাৎ একাধিক কাঁচামাল একত্রিত হয়ে যে শিল্প হয় তাকে আমরা বলছি কি? যৌগিক শিল্প। একাধিক কাঁচামাল একত্রিত হয়ে যে পণ্য হয় তাকে আমরা বলছি কি? যৌগিক শিল্প। যেমন সার, সাবান, সিমেন্ট, ইস্পাত, লবণ, এগুলোকে বলা হচ্ছে যৌগিক শিল্প। যেমন তেল এবং চর্বি, তারপর বিভিন্ন র মেটেরিয়াল দিয়ে আমরা জানি সার তৈরি করা হয়, বিভিন্ন র মেটেরিয়াল দিয়ে, কাঁচামাল দিয়ে সাবান তৈরি করা হয়, সিমেন্ট তৈরি করা হয়, ইস্পাত তৈরি করা হয়। ঠিক আছে? তাহলে সার, সাবান, ইস্পাত, লবণ, এগুলো কোন ধরনের শিল্প? আমরা উত্তর দিব যৌগিক শিল্প। তাহলে যেগুলো কাঁচামাল, এগুলোর বাইরেও যদি কোনো কিছু আসে, তুমি দেখবা যে এগুলো বিভিন্ন কাঁচামাল দিয়ে হয় কিনা। যদি কাঁচামাল দিয়ে হয় তখন সেটাকে আমরা বলবো কি? যৌগিক শিল্প। তবে যে 6টা উদাহরণ বলছি এগুলো পরীক্ষায় বেশি আসে, আমার সাথে মুখোমুখি একটু বলা যাও। সার, সাবান, ইস্পাত, লবণ, সিমেন্ট কোন ধরনের শিল্প? আমরা উত্তর দিব যৌগিক শিল্প। দেখো, সার, সাবান, সিমেন্ট, ইস্পাত, লবণ কোন ধরনের শিল্প? যৌগিক শিল্প। কোন ধরনের শিল্প? যৌগিক শিল্প। সেটা আমরা মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে? যৌগিক শিল্প। আর উৎপাদন শিল্প কয় প্রকার বলছি? 5 প্রকার। তাহলে যৌগিক শিল্প এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? এবার বলো, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, আশা করবো আমরা যেগুলো আলোচনা করবো উদাহরণ সহ ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, টেনশন নেওয়ার দরকার নেই। আমরা যেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষা ইনশাল্লাহ 100% পাবা। আমরা দেখতেছি সবার ক্লিয়ার। আচ্ছা, তাহলে একাধিক কাঁচামাল থেকে যদি একটি পণ্য হয় সেটাকে আমরা বলছি কি? যৌগিক শিল্প। আবার যদি আমরা বলি এক থেকে একাধিক, তখন সেটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। যদি এক থেকে একাধিক হয় তখন সেটাকে আমরা কি বলবো? বিশ্লেষণ শিল্প। এক থেকে একাধিক, একাধিক থেকে এক বললে আমরা বলবো যৌগিক শিল্প, আর এক থেকে একাধিক বললে আমরা কি বলবো? বিশ্লেষণ শিল্প। অর্থাৎ যৌগিক শিল্পের বিপরীত হচ্ছে কি? বিশ্লেষণ শিল্প। যেমন একটি খনিজ তেল সেটা উত্তোলন করে পরিশোধনের মাধ্যমে, একই খনিজ তেল থেকে পরিশোধনের মাধ্যমে একবার কেরোসিন, আবার ডিজেল, আবার পেট্রোল, আবার অকটেন। দেখো, একটা খনিজ তেল সেটা থেকে এই একটা থেকে একাধিক, এই একটা থেকে কি? একাধিক পরিশোধনের মাধ্যমে একাধিক রূপ ধারণ করতেছে, এক একটা শিল্প, একটা একটা পণ্য হচ্ছে, শিল্প হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো কি? বিশ্লেষণ শিল্প। সেটাকে আমরা কি বলবো? বিশ্লেষণ শিল্প। অর্থাৎ একটা শিল্পকে বিশ্লেষণের মাধ্যমে একাধিক শিল্পে রূপান্তর। যেমন দেখো, এই দেখো, খনিজ তেল থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন। ঠিক আছে? খনিজ তেল, ডিজেল, পেট্রোল, অকটেন, সরি, অকটেন, ডিজেল, এগুলো বললে আমরা কি বলবো? সেগুলো বললো আমরা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বিশ্লেষণ শিল্প। অথবা এখানে দেওয়া আছে খনিজ কয়লা থেকে ন্যাপথলিন, আলকাত্রা। ঠিক আছে? এক থেকে একাধিক। অর্থাৎ এক থেকে যদি একাধিক হয় তখন সেটা অবশ্যই কি হবে? এক থেকে যদি একাধিক হয় সেটা অবশ্যই কি হবে? সেটা অবশ্যই বিশ্লেষণ শিল্প হবে। তার মানে যৌগিক শিল্পের বিপরীত কি? বিশ্লেষণ শিল্প। যৌগিক শিল্পের বিপরীত কি? বিশ্লেষণ শিল্প। আশা করি ক্লিয়ার। এবার সব প্রক্রিয়া ভিত্তিক শিল্প। প্রক্রিয়া ভিত্তিক শিল্প কি? একটা নির্দিষ্ট প্রক্রিয়ায়, এটা মুখস্থ দরকার নেই, একটা নির্দিষ্ট প্রক্রিয়া হবে। সবগুলোই তো আসলে সবগুলোই কি শিল্প? সবগুলোই তো আসলে উৎপাদন শিল্প, যে 5টা আমরা আলোচনা করতেছি। কিন্তু প্রক্রিয়া ভিত্তিকটা কি হবে? একটা নির্দিষ্ট প্রক্রিয়া হবে। যেমন আমরা যদি বলি আম থেকে আমের জুস, আখ থেকে চিনি, টমেটো থেকে টমেটো সস, একটা নির্দিষ্ট প্রক্রিয়া বুঝাচ্ছে। পরীক্ষা কিন্তু এভাবে আসবে। তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, পরীক্ষা কিন্তু এভাবে পরীক্ষা প্রশ্নটা আসবে। তাহলে যদি পরীক্ষা এভাবে আসে আমরা সেটা ধরে নিব, সেটা কোন ধরনের শিল্প? সেটা আমরা ধরে নিব প্রক্রিয়া ভিত্তিক শিল্প। এই ধরনের প্রক্রিয়াটা সেখানে থাকবে, সেটাকে আমরা কি বলবো? প্রক্রিয়া ভিত্তিক শিল্প বলবো। যেমন দেখো, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, আমরা কি বলছি? আখ থেকে চিনি, আখ থেকে চিনি। ঠিক আছে? তারপর
টমেটো থেকে টমেটো সস, আম থেকে আমের জুস, তাহলে এই ধরনের যদি থাকে তখন সেটাকে আমরা বলবো কি প্রক্রিয়া ভিত্তিক শিল্প। আশা করি তোমাদের ক্লিয়ার, প্রক্রিয়াটা এখানে লেখা থাকবে। আচ্ছা, তোমাদেরকে আমি আগেও বলছি আবারও বলতেছি, তোমাদেরকে বেশ কয়েকবার বলেছি অহেতুক কমেন্ট করবে না, অপ্রয়োজনীয় কমেন্ট করার দরকার নাই। আচ্ছা, এবার দেখো সংযোজন শিল্প। সংযোজন শিল্প বলতে আসলে কি বোঝানো হচ্ছে দেখো, সংযোজন শিল্প বলতে আসলে কি বোঝানো হচ্ছে একটু মনোযোগ দাও। সংযোজন বলতে আমরা বুঝি বিভিন্ন পার্টস একত্রিত করা, বিভিন্ন পার্টস একত্রিত করা। সংযোজন শিল্প বলতে আসলে কি বোঝানো হচ্ছে? বিভিন্ন পার্টস একত্রিত করা, বিভিন্ন উপকরণ, বিভিন্ন শিল্পের উপকরণ একত্রিত করা। যেমন আমরা যদি বলি মোবাইল, কম্পিউটার, রেলগাড়ি, মোটরসাইকেল, এগুলোকে আমরা কি কোন ধরনের শিল্প বলবো? সেগুলোকে আমরা বলবো সংযোজন শিল্প। সেগুলো আমরা কোন ধরনের শিল্প বলবো? সংযোজন শিল্প বলবো। ঠিক আছে, সংযোজন শিল্পটা কি? আমরা যদি বলি সংযোজন শিল্পটা হচ্ছে, সংযোজন শিল্পটা কি আমরা বলছি কি একাধিক একাধিক উপকরণ একত্রিত হয়ে, বিভিন্ন শিল্পের উপকরণ একত্রিত হয়ে একটি শিল্প তৈরি হওয়া, একটি পণ্য হওয়া, সেটাকে আমরা বলছি সংযোজন শিল্প। যেমন কম্পিউটার, মোবাইল, ঠিক আছে। আচ্ছা, আশা করি এখন শোনা যাচ্ছে, এখন সব ঠিকঠাক। আচ্ছা, আশা করি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে বলতো সংযোজন শিল্প তো সবার ক্লিয়ার, কিন্তু মোটর গাড়ি, রেল ইঞ্জিন, মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, এগুলো কোন ধরনের শিল্প? এগুলো হচ্ছে সংযোজন শিল্প, যেগুলো একাধিক উপকরণ, আমি বলছি পার্টস, যেটাকে আমি ইংলিশে বললাম আমরা আমাদের ক্লিয়ার হয়, বিভিন্ন পার্টস একত্রিত হয়ে যদি একটি শিল্প হয় তখন সেটাকে আমরা বলবো কি সংযোজন শিল্প। সেটাকে আমরা কি বলবো? সংযোজন শিল্প। আমি যদি একটা ঘটনা বলি, একজন বাবা তার ছেলের জন্য একটা কম্পিউটার নিয়ে আসছে। এবং বাবা জিজ্ঞেস করতেছে এটা কেউ বলতেছে এটা হচ্ছে ইউপিএস, এটা কি, এটা হচ্ছে সিপিইউ, এটা কি, এটা হচ্ছে মনিটর, এটা কি, এটা হচ্ছে মাউস। তো বাবা বলছে কম্পিউটারটা গেছে কই? তাহলে সবগুলো মিলেই তো কম্পিউটার, সবগুলো মিলেই কি কম্পিউটার। তাহলে কম্পিউটার একটি কোন ধরনের শিল্প? কম্পিউটার একটি সংযোজন শিল্প। আমাকে বলো তো সবার ক্লিয়ার কিনা। আচ্ছা, এখন ঠিকঠাক আছে কিনা দেখো তো। এখন ঠিক আছে কিনা একটু দেখো। দেখা যাচ্ছে না বলতেছে। আচ্ছা, আশা করবো ঠিক আছে। আচ্ছা, সবার ক্লিয়ার কিনা বলো। একটু ওরা ঝাপসা দেখতেছে, এটা একটু দেখিয়ে তো ক্লাসটা। আচ্ছা, সবার ক্লিয়ার কিনা বলতো একটু আমাকে, সবাই একটু কমেন্টে জানাতে 100% সবার ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্টে জানো তোমাদের ক্লিয়ার কিনা, সংযোজন শিল্প তোমাদের ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানো। এরপর আছে সংযুক্ত শিল্প। আমরা সংযুক্ত শিল্পের মধ্যে আমরা উদাহরণ দেখতেছি একটা, সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। লৌহ এবং কি ইস্পাত শিল্প, এটা আমরা একটু মনে রাখবো। যদি ইস্পাত শিল্প আসে তখন, বা লৌহ শিল্প আসে, আলাদাভাবে আসে, আমরা উত্তর দিব যৌগিক শিল্প। আর যদি এইভাবে আসে লৌহ এবং ইস্পাত শিল্প, সেটাকে আমরা বলবো কি সংযুক্ত শিল্প। যদি লৌহ এবং ইস্পাত শিল্প পরীক্ষায় আসে, আমরা উত্তর কি দিব সংযুক্ত শিল্প। এটা পরীক্ষায় আসে মাঝে মধ্যে, এই একটাই উদাহরণ আছে এখানে, সেটা হচ্ছে লৌহ এবং ইস্পাত শিল্প। তাহলে পরীক্ষায় যদি আসে, যেমন কি যে শিল্প প্রক্রিয়ায় একসাথে বিভিন্ন ধরনের শিল্প কি হলো সমন্বয় ঘটিয়ে নতুন নতুন দ্রব্য উৎপাদন করা, তাকে আমরা বলছি সংযুক্ত শিল্প। এটা উদাহরণ আছে একটাই, সেটা আমরা মনে রাখবো লোহা এবং ইস্পাত শিল্প। তাহলে লোহা এবং ইস্পাত কোন ধরনের শিল্প? আমরা উত্তর দিব লোহা এবং ইস্পাত শিল্প হচ্ছে, আমরা উত্তর দিব লোহা এবং ইস্পাত শিল্প হচ্ছে সংযুক্ত শিল্প। সংযুক্ত শিল্প। সবার ক্লিয়ার কিনা বলো, সংযুক্ত শিল্প সবার ক্লিয়ার কিনা বলো। সবার ক্লিয়ার কিনা বলো। রিজভি, আচ্ছা, এটা ফেসবুকে একটা সমস্যা হচ্ছে আসলে। আচ্ছা, আশা করি আর এই ঝামেলাটা হবে না। এখন এখন আশা করি ঠিকঠাক। আহ, সবাই এখন এখন ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা বলো। এটা ফেসবুকে একটা সমস্যা হয়েছিল, এখন দেখতেছি সব ঠিকঠাক। আচ্ছা,
আচ্ছা এখন ঠিকঠাক আছে কিনা একটু বলো। 8টা 15। ঠিক আছে। আশা করি এখন ঠিকঠাক আছে, সবাই একটু কমেন্টে জানাও তো এখন ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে। আচ্ছা 100% বলতেছে, 100% বলতে শোনা যাচ্ছে। আচ্ছা আশা করি এখন ঠিকঠাক। জি ক্লিয়ার। আচ্ছা তোমাদেরকে অনেকক্ষণ পড়াইছি, ছোট একটা মজার একটা ঘটনা শেয়ার করি। আহ, আমার একটা ইউনিভার্সিটি ফ্রেন্ড, আমার একটা ইউনিভার্সিটি বন্ধু, সে একটা টিউশন করাইতো। পিচ্ছে একটা পিচ্ছে একটা পিচ্ছে একটা মেয়েকে পড়াইতো। সো একদিন সে মেয়েটাকে বলছে যে দেখি বলো তো ইলেকট্রিসিটি। তো ওই মেয়েটা বলছে ইলেকট্রিসিটি, বলতেছে কি ইলেকট্রিসিটি। তো ও বলছে আসলে দেখো এভাবে বলো ইলেকট্রিসিটি। তো মেয়েটা আবার বলছে ইলেকট্রিসিটি, মানে কোনোভাবে উচ্চারণটা ঠিক হয় না। তখন আমার বন্ধুটা কি করছে, তার বাবাকে জিজ্ঞেস করতেছে যে আপনার আপনার মেয়ের মনে হয় একটু গলায় সমস্যা, উচ্চারণ একটু প্রবলেম হয়, উচ্চারণ একটু প্রবলেম হয়। তখন তার বাবা বলতেছে, মেয়েটার বাবা বলছে আসলে দেখো আমার মেয়ের ক্যাপাসিটিটা একটু কম তো তাই, মেয়ের ক্যাপাসিটিটা একটু কম তো তাই। ও মা এদিকে মা আর বাপ দুজনে একই অবস্থা, মেয়ে আর বাপ দুজনে একই অবস্থা, ক্যাপাসিটি নাকি একটু কম তাই সে ঠিকভাবে বলতে পারছে না। ও মা তখন আমার বন্ধু তো ঝামেলায় পড়ে গেছে, ও বলছে কোন জায়গায় আসলাম, এই অবস্থা কেন। তখন কিছুদিন পর সেই তার মেয়েটার মাকে জিজ্ঞেস করতেছে যে আন্টি আপনার মেয়ে এবং আঙ্কেলের মনে একটু গলায় প্রবলেম, উচ্চারণে একটু প্রবলেম হয়। তখন আন্টি বলতেছে আসলে দেখো সবাই তো আর তোমার মতো বাট্রিটির স্টুডেন্ট না, সবাই তো তোমার মতো বাট্রিটির স্টুডেন্ট না। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে। আচ্ছা আমরা দেখো আমরা এবার আলোচনা করবো, আমরা আশা করবো এগুলো ক্লিয়ার তোমাদের। উৎপাদন শিল্প যে 5 প্রকার আছে আশা করবো তোমাদের সেটা ক্লিয়ার। আমরা জানি উৎপাদন শিল্প কয় প্রকার, 5 প্রকার। আমরা যদি বলি উৎপাদন শিল্পগুলো, উৎপাদন শিল্প যদি বলি আমরা 5 প্রকার, তার মধ্যে আমরা প্রথমে যদি বলি যৌগিক শিল্প কোনগুলো, যেগুলো একাধিক কাঁচামালকে একটিতে রূপান্তর করা হয়। ঠিক আছে, যেমন আমরা সার, সাবান, সিমেন্ট, ইস্পাত, এগুলো হচ্ছে কি যৌগিক শিল্প। যৌগিক শিল্পের বিপরীত কি বিশ্লেষণ শিল্প, যেটা এক থেকে একাধিক। যেমন আমরা যদি বলি খনিজ তেল পরিশোধনের মাধ্যমে ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন। ঠিক আছে। আবার আমরা যদি বলি প্রক্রিয়া ভিত্তিক কোনগুলো, যেগুলো একটা নির্দিষ্ট প্রক্রিয়া লেখা থাকবে, যেমন আম থেকে আমের জুস, আখ থেকে চিনি, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, এবং উল্লেখ থাকবে। এরপরে যদি আমরা বলি আহ, এরপরে যদি আমরা আহ, এরপরে যদি বলি আমরা সংযোজন শিল্প কোনগুলো, যেগুলো বিভিন্ন পার্টস একত্রিত হয়। আমরা জানি এগুলো কি কম্পিউটার, মোবাইল, ঠিক আছে, কম্পিউটার, মোবাইল, রেলগাড়ি, মোটরসাইকেল, যেগুলো বিভিন্ন পার্টস একত্রিত, এগুলো হচ্ছে সংযোজন শিল্প। আর আর সংযুক্ত শিল্প হচ্ছে একটা, সেটা আমরা মনে রাখবো কি, সেটা হচ্ছে সেটা কি আমরা লৌহ এবং ইস্পাত শিল্প। সো আশা করবো তোমাদের ক্লিয়ার, আশা করবো তোমাদের ক্লিয়ার। আচ্ছা নির্মাণ শিল্প কি, আমরা জানি বিভিন্ন শিল্প বস্ত্রে যে শিল্প হচ্ছে রাস্তাঘাট, সেতু, দালান কোঠা নির্মাণ হয় তাকে নির্মাণ শিল্প বলে। সড়ক, সেতু, দালান এগুলো তোমরা সবাই পারবে নির্মাণ শিল্প। এরপর যদি আসি সেবা পরিবেশ শিল্প, ইম্পর্টেন্ট। সেবা পরিবেশ শিল্প কি, এখানে বলাই আছে এটা এক ধরনের সেবা, সেবা পরিবেশক শিল্প। তার মানে কি, যে শিল্প আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করে এবং জীবনকে আরামদায়ক করে, জীবনযাত্রার মানকে উন্নত করে এবং জীবনকে আরামদায়ক করে, সেটাকে আমরা বলছি কি সেবা পরিবেশ শিল্প। জীবনযাত্রার মানকে উন্নত করে এবং জীবনকে আরামদায়ক করে, তাকে আমরা বলছি কি সেবা পরিবেশ শিল্প। কোনগুলো আমরা জানি, দেখো গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, পর্যটন শিল্প, হসপিটাল, ঠিক আছে, এগুলো সবগুলো কি সেবা পরিবেশ শিল্প। এগুলো সবগুলোই কি সেবা পরিবেশ শিল্প। তাহলে যেগুলো আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করে, জীবনকে আরামদায়ক করে, যেমন গ্যাস সরবরাহ করা, পানি সরবরাহ করা, তারপর বিদ্যুৎ সরবরাহ করা, ঠিক আছে, টেলিফোন সার্ভিস, পর্যটন শিল্প, হসপিটাল, এগুলো সবগুলো কি সেবা পরিবেশ শিল্প। এগুলো সবগুলোই কি সেবা পরিবেশ শিল্প। এখন আমাকে বলো তোমাদের শিল্পটা 100% ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টে জানো শিল্পটা 100% ক্লিয়ার কিনা। সবাই কমেন্টে জানো 100% ক্লিয়ার কিনা, শিল্পটা 100% ক্লিয়ার কিনা, সবাই একদম কমেন্টে জানো। আমি আপাতত তোমাদের জন্য এই ক্লাসগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু একটু মনে রাখবা, অনেক বেশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো মনোযোগী থাকতে হবে। ইনশাল্লাহ ভালো কিছু করবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে, সেটা আমার বিশ্বাস। কারণ তোমরা জানো গুচ্ছতে, আমি আগে বলছি গুচ্ছতে 35 নম্বর ম্যানেজমেন্ট, রাজশাহীতে 25 ম্যানেজমেন্ট। ঠিক আছে,
এরপর যদি আমরা বলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 30 নম্বরের ম্যানেজমেন্ট, এরপর তো আছেই অন্যান্য যে অন্যান্য যে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্য সব জায়গায় ম্যানেজমেন্ট তো আছেই। সো অনুরোধ থাকবে ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করবা, ঠিক আছে? আচ্ছা, আশা করবো তোমাদের ক্লিয়ার। একটু মনোযোগ দিলে আমার সাথে যদি তোমরা চেষ্টা করো, ক্লাসগুলো যদি একটু মনোযোগ সহকারে থেকে আমার সাথে যদি তোমরা চেষ্টা করো, আমার মনে হবে যে ক্লাসে তোমাদের পড়াটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? যেমন দেখো মোবাইল আসলে আমরা কি বলছি, মোবাইল হচ্ছে কি, মোবাইল হচ্ছে সংযোগ শিল্প, কিন্তু টেলিফোন কি সেবা পরিবেশ শিল্প। আচ্ছা, মাছের পোনা চাষ আমরা কি বলছি, প্রজনন শিল্প, কিন্তু মাছ ধরা বলে কি উত্তোলন শিল্প, ঠিক আছে? ইস্পাত কোন শিল্প, যৌগিক শিল্প, লৌহ ইস্পাত থাকলে সংযুক্ত শিল্প। আচ্ছা, আখ সংগ্রহ এটা হচ্ছে উত্তোলন শিল্প। আমরা যদি বলি উত্তোলন শিল্প বলি, আখ সংগ্রহ, কোনো কিছু সংগ্রহ বা আহরণ বলে সেটা কি উত্তোলন শিল্প। আর আখ পাতে চিনি বলে প্রক্রিয়া ভিত্তিক শিল্প, ঠিক আছে? বিশ্লেষণ ও যৌগিক শিল্প একে অপরের বিপরীত, ঠিক আছে? এগুলো একটু আমরা মনে রাখবো। বাণিজ্যের সমীকরণটা দেখো, সামেশন টি প্লাস এটি, একটু আগে আলোচনা করছিলাম। বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা যায়, দুই প্রকার। বাণিজ্য দুই প্রকার, একটা হচ্ছে বিনিময়, আর একটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যগুলো। এই তো টি, টি মানে হচ্ছে বিনিময়, আর আইটি মানে হচ্ছে কি বিনিময় সহায়ক কার্য। এই তো টি আর আইটি। বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। তার মধ্যে দেখো আবার টি কে, এটা হচ্ছে টি আর এটা হচ্ছে কি আইটি। এই আইটির মধ্যে পাঁচটি, ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, প্রসারণ বা বিজ্ঞাপন। এটাকে আমরা বাজারজাতকরণ, প্রসারণ বা বিজ্ঞাপন বলতে পারি। এই পাঁচটা হচ্ছে কি আইটি, ঠিক আছে? আর এখানে টির মধ্যে কি কি আছে, টির মধ্যে কি আছে, অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য। অভ্যন্তরীণ কি পাইকারি এবং খুচরা। আমরা জানি যারা উৎপাদনকারী থেকে পণ্য ক্রয় করে তাদেরকে পাইকার বলে, যারা যারা পাইকার থেকে পণ্য ক্রয় করে ভোক্তাকে বিক্রি করে তাদেরকে খুচরা ব্যবসায়ী বলে। আর আন্তর্জাতিক বাণিজ্য কয় প্রকার, তিন প্রকার। তিন প্রকার, আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। আমদানি কি আমরা জানি, আমি যদি আমি যদি ইংল্যান্ড থেকে কোনো পণ্য বাংলাদেশে নিয়ে আসি, বাংলাদেশে কিনি, সেটা হচ্ছে কি আমদানি। আমি ধরো ইংল্যান্ড থেকে কোনো পণ্য বাংলাদেশে আনছি, তাহলে সেটা হচ্ছে কি আমদানি। আবার বাংলাদেশ থেকে কোনো পণ্য ইংল্যান্ডে বিক্রি করছি, তাহলে সেটা হচ্ছে রপ্তানি। সেটা হচ্ছে কি রপ্তানি। তাহলে বাংলাদেশ থেকে কোথায় বিক্রি করছি, ইংল্যান্ডে, সেটা হচ্ছে রপ্তানি। আর আবার আমি যে ইন্ডিয়া থেকে কোনো পণ্য বাংলাদেশে নিয়ে এসে সেখান থেকে ইংল্যান্ডে বিক্রি করছি, ইন্ডিয়া থেকে কোনো পণ্য বাংলাদেশে নিয়ে এসে সেখান থেকে ইংল্যান্ডে বিক্রি করছি, সেটাকে বলা হচ্ছে কি পুনঃরপ্তানি। দেখো ইন্ডিয়া থেকে একটা পণ্য নিয়ে আসছি, সেটাকে আমি পুনরায় ইংল্যান্ডে বিক্রি করছি, সেটাকে আমরা বলছি কি পুনঃরপ্তানি। সেটাকে আমরা কি বলছি, পুনঃরপ্তানি, ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি বলছি, এক নম্বরে কি বলছি, দুই নম্বর, তিন নম্বর। এক নম্বর বলছি যদি ইংল্যান্ড থেকে পণ্য বাংলাদেশে নিয়ে আসি, আমদানি। কোনো কিছু বিদেশ থেকে পণ্য ক্রয় করা, সেটা হচ্ছে আমদানি। আর বাংলাদেশ থেকে আবার ইংল্যান্ডে বিক্রয়, সেটা হচ্ছে কি রপ্তানি। আবার ইন্ডিয়া থেকে পণ্য বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে বিক্রয়, সেটা হচ্ছে কি পুনঃরপ্তানি। পুনঃরপ্তানি। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো। সবার ক্লিয়ার কিনা বলো। এই দেখো, রিসপি কই, রিসপি কই। এই 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 ভিডিও, ক্লাস ভিডিও হয়ে গেছে, তোমরা একটু অপেক্ষা করো, আস্তে আস্তে একটু অপেক্ষা করো। কেউ কল দিছিল মনে হয়। রিসবি, রিসবি ঠিক করছিল, রিসবি করে কথা ব্যাগ দিয়ে আবার দাও। একটু একটু অপেক্ষা করো কয়েক মিনিট। রিসবিকে, রিসবি আছে, রিসবিকে বলো। রিসবি ঠিক করছিল তো। না, না, না।
প্রবলেম এখানে। একটু একটু অপেক্ষা করো তোমরা, আসতেছে। রিজবি রিজবি ঠিক করছে তো? আচ্ছা আচ্ছা, এখন ঠিকঠাক আছে কিনা দেখো তো, এখন ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। কমেন্টে কমেন্টে। আচ্ছা এখন এখন জানো তো এখন ঠিকঠাক আছে কিনা, একটু কমেন্টে জানো ঠিকঠাক আছে কিনা। এখন ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা তাহলে দেখতেছি। আচ্ছা দেখো, আমরা আলোচনা করতেছি, দেখো ট্রেড বা ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয় হচ্ছে দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে দেখো ক্রয় বিক্রয়কে আমরা দুই ভাগ, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে আন্তর্জাতিক। আর অভ্যন্তরীণ দুই ভাগ, একটা হচ্ছে পাইকার, একটা হচ্ছে খুচরা। আমরা আন্তর্জাতিকটা নিয়ে আলোচনা করতেছিলাম, সেটা নিয়ে আমি আবার বলতেছি। আন্তর্জাতিককে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমদানি, রপ্তানি আর পুনঃ রপ্তানি। ধরো আমি বাইরের কোনো দেশ থেকে পণ্য আমাদের দেশে কিনছি, সেটাকে আমরা বলতেছি কি আমদানি। ধরো ইংল্যান্ড থেকে পণ্য বাংলাদেশে ক্রয়, ধরো ইংল্যান্ড থেকে পণ্য বাংলাদেশে ক্রয় করতেছে, এটা হচ্ছে কি আমদানি। ঠিক আছে। আর বাংলাদেশ থেকে পণ্য ইংল্যান্ডে বিক্রয়, সেটা হচ্ছে রপ্তানি। আর পুনঃরপ্তানি কোনটি? পুনঃরপ্তানি হচ্ছে আমি ইন্ডিয়া থেকে পণ্য বাংলাদেশে এনে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে বিক্রি করছি। তো ইন্ডিয়া থেকে একটা পণ্য নিয়ে এসে আমার দেশে নিয়ে এসে আমার দেশ থেকে ইংল্যান্ডে বিক্রি করছে, এটা হচ্ছে পুনঃরপ্তানি। এখানে পুনঃরপ্তানিকারক দেশ হচ্ছে কি বাংলাদেশ। এখানে পুনঃরপ্তানিকারক দেশ কোনটি? বাংলাদেশ। ঠিক আছে। তাহলে আমরা বলতেছি কি পণ্য বাহিরের দেশ থেকে আমাদের দেশে ক্রয় করলে সেটাকে আমরা বলছি আমদানি। বাহিরের দেশ থেকে কোনো পণ্য যদি আমাদের দেশে ক্রয় করে সেটাকে আমরা বলছি কি আমদানি। আর আমাদের দেশে কোনো একটা দেশে যদি পণ্য বিক্রয় করে সেটাকে আমরা বলছি কি রপ্তানি। আর যদি একটি দেশ থেকে পণ্য আমাদের দেশে নিয়ে এসে অন্য আরেকটি দেশে বিক্রয় করে, তখন সেটাকে বলা হচ্ছে পুনঃরপ্তানি। সবার ক্লিয়ার কিনা বলো? এই তিনটা সবার ক্লিয়ার কিনা বলো? এই তিনটা সবার ক্লিয়ার কিনা বলো? আচ্ছা সবার ক্লিয়ার কিনা বলো? আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি সবার ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে। বিদেশ থেকে আমদানি বলতে কি বিদেশ থেকে পণ্য ক্রয়, আর রপ্তানি বলতে কি বিদেশ থেকে বিদেশে পণ্য বিক্রয়। আচ্ছা পুনঃরপ্তানি বা অন্ট্রাপো। এবার দেখো আমরা পুনঃরপ্তানি, এখানে পুনঃরপ্তানির পরে আমরা আরেকটা জিনিস তোমাদের একটু দেখাবো, সেটাকে কোনটাকে অন্ট্রাপো কোনটাকে বলা হয়। ঠিক আছে। আমি যে ইন্ডিয়া থেকে পণ্য, একটু মাথায় একটু মনোযোগ দাও, আমি যে ইন্ডিয়া থেকে যে পণ্যটা নিয়ে আসছি, এই পণ্যটা যদি আকারগত পরিবর্তন করে, আকার প্রকৃতি করে, আকার পরিবর্তন করে যদি ইংল্যান্ডে বিক্রয় করি, তাহলে সেটাকে আমরা বলবো পুনঃরপ্তানি। আর আকার আকৃতি যদি কোনো কিছু পরিবর্তন না করি, তখন সেটাকে আমরা বলবো কি অন্ট্রাপো। তাহলে দেখো দেখো, বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে গুণগত মান বা আকৃতি পরিবর্তন করে পুনরায় অন্য দেশে রপ্তানি করলে তাকে পুনঃরপ্তানি বলে। আর আমদানিকৃত পণ্য কোনো কিছু পরিবর্তন না করে অন্য দেশে রপ্তানি করা হলে তখন সেটাকে বলা হচ্ছে অন্ট্রাপো। তখন সেটাকে বলা হচ্ছে কি অন্ট্রাপো।
তখন সেটাকে বলা হচ্ছে অন্ট্রাপো। ঠিক আছে, দেখো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো। আমরা প্রায় শেষের দিকে আমরা চেষ্টা করছিলাম আজকে ক্লাসে ব্যবসা পরিবেশ তো আলোচনা করবো, আমরা দেখতে সময় একদম আমরা শেষের দিকে চলে গেছি। আমরা হয়তো আজকে আলোচনা না করে আমরা ব্যবসা পরিবেশ সহ বাকি অংশটুকু নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তোমার আমাকে বলো এটা তোমাদের ক্লিয়ার কিনা, এটা তোমাদের 100% ক্লিয়ার কিনা বলো। যদি আমরা আমরা একটা দেশ থেকে ইন্ডিয়া থেকে পণ্য বাংলাদেশে নিয়ে এসে আকার আকৃতি পরিবর্তন করে, আকারগত পরিবর্তন করে, গুণগত পরিবর্তন করে যদি ইংল্যান্ডে বিক্রয় করি তখন সেটা হবে পুনরপ্তানি। আর যে ইন্ডিয়া থেকে যে পণ্যটা আমি যেভাবে আনছি বাংলাদেশে ঠিক একইভাবে অন্য একটা দেশে বিক্রয় করে দিলে সেটা হবে অন্ট্রাপো। সেটা কি হবে? অন্ট্রাপো হবে। সেটা কি হবে? অন্ট্রাপো হবে। ঠিক আছে, সেটা কি হবে? অন্ট্রাপো। আচ্ছা, এবার ক্লিয়ার কিনা বলো, এইবার ক্লিয়ার কিনা বলো। ঠিক আছে, এবার আমরা প্রত্যক্ষ সেবাটা একটু পড়ি। আমরা সেবা কি, আমরা বলছিলাম সেবা আসলে কি, যা কিছু অস্পর্শনীয়, অদৃশ্যমান, মূলযোগ্য নয় কিন্তু মানুষের অভাব পূরণ করে তাকে বলা হচ্ছে সেবা। আর যে সেবাটা সরাসরি প্রদান করা হয় সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ সেবা। যে সেবাটা সরাসরি প্রদান করা তাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষ সেবা। ডাক্তার, উকিল, প্রকৌশলী যে সেবা প্রদান করে তাকে আমরা বলছি কি প্রত্যক্ষ সেবা, যেটা সরাসরি প্রদান করা হয়। ঠিক আছে, ডাক্তার, উকিল, প্রকৌশলী, পেশাজীবীগণ প্রত্যক্ষভাবে যে সেবা প্রদান করে তাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষ সেবা, তাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষ সেবা। তাহলে সেবার বৈশিষ্ট্যগুলো কি? এটা এক ধরনের সুবিধা বা কাজ, অস্পর্শনীয়, মালিকানা হস্তান্তরযোগ্য নয়, এটা মজুরযোগ্য নয়। আমরা এগুলো একটু মনে রাখবো, অদৃশ্যমান। ঠিক আছে, আমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, আমরা তো প্রায় শেষ পর্যায়ে, আমরা ব্যবসা পরিবেশের দিকে যাবো না, আমরা নেক্সট ক্লাসে ব্যবসা পরিবেশ, এক মালিকানা এবং অংশীদারি আগামী ক্লাসে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করবো ব্যবসা পরিবেশ, এক মালিকানা এবং অংশীদারি, তিনটা অধ্যায় আমরা আলোচনা করবো আগামীকালকে ঠিক 6:45 থেকে আমরা শুরু করবো। সবাইকে একসাথে পাবো। আজকে ক্লাসটা কেমন ছিল সবাই একটু কমেন্ট জানাও। আজকের ক্লাসটা তোমাদের কেমন ছিল সবাই একটু কমেন্টে জানাও, দ্রুত একটু কমেন্টে জানাও যে আজকের ক্লাসটা তোমাদের কেমন ছিল। আমি সবার ফিডব্যাক চাচ্ছি আজকের ক্লাসটা তোমাদের কেমন ছিল। যদিও আমাদের মাঝখানে অনেকগুলো ডিস্টার্ব হয়ে গেছিল, মাঝখানে কয়েকটা ফেসবুকের প্রবলেমের কারণে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে চেষ্টা করবো যাতে এই ধরনের প্রবলেম যাতে না আসে। ওইটা অন্ট্রাপুই বলে। ঠিক আছে, আচ্ছা ক্লাসটা কেমন ছিল তোমরা একটু কমেন্টে জানাও। আমরা চেষ্টা করবো আগামী, আমরা কিছু এমসিকিউ ছিল আলোচনা করতে পারি, আমরা একসাথে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করে আমরা ক্লাসগুলো শেষ করবো ইনশাল্লাহ। আর তোমাদের অনুরোধ থাকবে আমরা যাতে তোমাদেরকে প্রতিটা ক্লাসে যাতে প্রত্যেককে যাতে, আমি আবারও বলছি, তোমরা বিশ্বাস রাখতে পারো যারা ক্লাসটা করবে, যারা ক্লাসগুলো করবে একটু মনোযোগ সহকারে করবে, হয়তো কমেন্ট না করে যারা মনোযোগী থাকবে, মুখে মুখে শেষ করবে, আমি আবারও বলছি তারা তারা সবচেয়ে বেশি ভালো করবে। আমাকে অনেকে ভালোবাসা দিচ্ছে, সেটা ভালো লাগতেছে। অনেকে ভালোবাসা দিচ্ছে, ভালো লাগতেছে। ইনশাআল্লাহ তোমরা আগামীকালকেও তোমাদের সাথে দেখা হবে 6:45। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে ইনশাআল্লাহ। খুব ভালো একটা ক্লাস আগামীকালকে হবে ইনশাআল্লাহ। সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। ভালো থাকবা, সুস্থ থাকবা ইনশাআল্লাহ। দেখা হবে আগামীকালকে। আমরা ব্যবসা পরিবেশ, এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা, এই তিনটে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এতটুকু পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা চেষ্টা করবো তোমাদেরকে এমসিকিউ সলভ করার চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ। আজকে প্রথম ক্লাস ছিল, আমরা নেক্সট ক্লাসে এমসিকিউ সলভ করাবো, বাকি বিষয়গুলো দিয়ে যে পরীক্ষা নেওয়ার ব্যাপারটা সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তবে ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করবে। আগামীকালকে আমরা 6:45 ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ।